ঠিক আছে, আমরা তো রিসেন্টলি হচ্ছে চ্যাপ্টার 2 যেটা শুরু করেছি, চ্যাপ্টার 2 নিয়ে আমাদের কথাবার্তা চলতেছিল। আমরা খুব বেসিক কিছু জিনিস নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছিলাম, মানে একদমই বেসিক আর কি, একদম এবিসিডি টাইপ জিনিসপত্র নিয়ে। যে অর্গানিক কেমিস্ট্রি জিনিসটা কি, অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য যেই কিছু প্রিপারেশনের ব্যাপার আছে, কিছু টার্মিনোলজি জানতে হয়, সেগুলোর ডেফিনেশন জানতে হয়। তো ওই জিনিসগুলো নিয়ে কথা হচ্ছিল। আমরা অনেকগুলা নতুন টার্ম রিসেন্ট টাইমে আর কি তোমাদেরকে বলছি। এখন এগুলো তো আসলে একটু প্র্যাকটিসের ব্যাপার, মানে মাথায় রাখতে হবে, আদারওয়াইজ হচ্ছে আমরা ক্লাসে বলে যাব। ওই তুমি জাস্ট ওইটা রিকল করতে করতেই দেখবা অনেকখানি আমরা আগায় চলে গেছি যে এই টার্মটার মিনিং কি ছিল। তো আমাদের সাথে সাথে আসলে প্রপারলি সাথে সাথে থাকার জন্য এই টার্মগুলো একটু শিখে টিখে রাখতে হবে। আমরা রিসেন্ট টাইমে তোমাদেরকে বন্ধন ভাঙা, কোন একটা বন্ডকে ভাঙতে গেলে, সিগমা বন্ড বা কোভ্যালেন্ট বন্ড সমযোজী বন্ধনকে ভাঙলে কি কি কনসিকুয়েন্সেস হইতে পারে, ফ্রি রেডিকেল, তারপর হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, এমন কিছু টার্ম নিয়ে কথা বলছি। তারপর লাস্ট দিন বা তার আগের দিন বোধহয় আমরা রিঅ্যাকশনের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলতেছিলাম, এডিশন বা সংযোজন, তারপর সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন, এলিমিনেশন বা হচ্ছে অপসারণ, এরকম কিছু রিঅ্যাকশন নিয়ে তোমাদের সাথে কথা হয়েছে। এবং আমরা অনেকগুলো অবজারভেশন তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম যে কোন রিঅ্যাকশন গুলা কে প্রেফার করবে, কে প্রেফার করবে না, প্রাইমারি কোয়ালিটি কি থাকা উচিত মানে এই রিঅ্যাকশন গুলাতে অ্যাটেন্ড করার জন্য, এই ধরনের রিঅ্যাকশন গুলো হওয়ার আগে কি থাকে, পরে কি থাকে, এরকম অনেক কিছু নিয়ে তোমাদেরকে আমরা আইডিয়া দিছি। তো এখানে বেসিক্যালি আইডিয়া গুলা খুব ইম্পর্টেন্ট, কারণ যেটা মূল ব্যাপার হবে শেষ পর্যন্ত, যে স্টেম থেকে কোশ্চেনটা আলাদা করতে তোমার অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে যে আসলে কি জানতে চায় তোমার কাছে। তো এই জন্য ক্লাসে আমরা যত মানে আউটসাইড কথাবার্তা বলে রাখি, যেটা তুমি ডিরেক্টলি হয়তো অ্যান্সার করার জন্য হেল্পফুল না, তো ওই কথাবার্তাগুলো যতটুকু পারো নোট টোট রাখো। এবং এই কথাবার্তাগুলো জরুরি যখন তুমি কোন একটা উদ্দীপক থেকে বা স্টেম থেকে মানে বোঝার চেষ্টা করবা স্টোরি লাইনটা, যে আসলে কি বলতে চায় তোমাকে, ওই জিনিসগুলো বুঝতে তোমাকে হেল্প করবে। তো একেবারে লাস্ট দিন আমরা রিয়াকশনের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলতেছিলাম। তোমরা যদি বাসায় পড়ে থাকো এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে বলে ফেলতে পারো। আমরা এডিশন নিয়ে কথা বলতেছিলাম, যেটার মেইন জিনিস ছিল, যেটা খুব লাভজনক প্রজেক্ট। এখানে পাই বন্ড চলে যায়, তার জায়গায় সিগমা বন্ড আসে। শুধু তাই না, একটা পায়ের বদলে দুইটা করে সিগমা আসে। আমরা এসএসসি লেভেল থেকে কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছিলাম যেগুলো এডিশনের মধ্যে পড়ে। এলিমিনেশন এটা লস প্রজেক্ট ছিল, যেখানে উল্টো দুইটা সিগমা কম্প্রোমাইজ করলে, স্যাক্রিফাইস করলে একটা হচ্ছে পাই বন্ড আসে। তো এটা নর্মালি কেউ ইচ্ছা করে দিতে চায় না, যেটা আমরা বলেছিলাম যে আমরা যদি চাই যে দিক, কেউ সেক্ষেত্রে দেয়, অথবা কেউ ভুলে ট্র্যাপে পড়ে এই রিয়াকশন গুলা হচ্ছে অ্যাটেন্ড করে। কিছু এক্সাম্পল দেখাচ্ছিলাম, এবং যেগুলো তোমাদের এসএসসি তে ছিল এমন এক্সাম্পলে বোধহয় আমরা পিক করেছিলাম। দেন হচ্ছে সাবস্টিটিউশন, যেটা আমরা বলেছিলাম যে সিগমা বন্ড আগেই ছিল মানে সবগুলো, তো ওরা ইমপ্রুভ করার কিছু নাই, এরকম যদি সিচুয়েশন হয় তখন তারা হচ্ছে সাবস্টিটিউশন রিয়েকশন গুলা হচ্ছে প্রেফার করে। এবং আমরা এই রিয়েকশন সিলেকশনের পাশাপাশি তোমাদেরকে আমরা যে টাইম টু টাইম বলেছিলাম মনে হয়, যে কোন ক্যাটাগরিটা, কোন হোমোলোগাস সিরিজটা আসলে কোন রিয়েকশনে অ্যাটেন্ড করা উচিত, এটা সাথে সাথে বের করে ফেলা যায়। এটা আমরা বের করেও ফেলছিলাম বোধহয় কিছু ক্ষেত্রে। যেমন এই যে এই লিস্টে, এটা খুব ইজি না, দেখো তো, মানে তুমি যদি ওই নলেজটা তোমার থাকে, তুমি কিন্তু ফাংশনাল গ্রুপ দেখে দেখে আসলে বলে দিতে পারা উচিত কে কে সাবস্টিটিউশন দিবে, কে কে এলিমিনেশন দিবে। তো আমরা অলরেডি কিন্তু কিছু টিক মার্ক দিয়ে রেখেছিলাম। এডিশন রিঅ্যাকশনের পরে বোধহয় আমরা টিক মার্কটা দিয়েছিলাম, কারণ দেখা যাচ্ছে যারা যারা এডিশন দেয় তাদের পাশে হচ্ছে টিক দেওয়া। এখন আমরা যদি সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্যান্ডিডেট খুঁজে বের করতে চাই, তো মনে করার চেষ্টা করো, একটু আগে আমরা বলতেছিলাম যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়ার মানে হচ্ছে শুরুতেই যদি সবগুলা সিঙ্গেল বন্ড থাকে, সবগুলা যদি তোমার মানে বেস্ট বন্ডেড অবস্থায় যদি কোনো একটা কম্পাউন্ড থাকে, তাহলে তার তার ইমপ্রুভ করার কিছু নাই, সে তখন হচ্ছে সাবস্টিটিউশন দেয় যেন তার পার্টিকেল গুলো একটা সরে আরেকটা চলে আসে, বাট বন্ডের স্ট্রাকচারে কোনো ধরনের পরিবর্তন না আসে, এটা এনশিওর করার জন্য। তাহলে একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারবা যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন কে দিবে, এই ক্যান্ডিডেটটা খুঁজে পাবো কিভাবে বলো তো। যদি ফাংশনাল গ্রুপে আমরা দেখি অল সিগমা বন্ড, সবগুলা সিগমা বন্ডের দিয়ে গঠিত ফাংশনাল গ্রুপটা বা কার্যকরী মূলকটা, তাহলে কিন্তু ক্লেম করা সম্ভব যে এটা আসলে সাবস্টিটিউশন দিবে। চিন্তা করে দেখো, মানে ক্রস চেক করে দেখো মিলে কিনা। অ্যালকেনের ফাংশনাল গ্রুপটা দেখো তো সবাই ভালো করে দেখে বলো তো, মানে এইখানে এটা কি সাবস্টিটিউশন দেওয়া উচিত নাকি উচিত না সেটা বলো। উচিত। উচিত। ভাইয়া। উচিত, এবং তাই দেখবা ও কিন্তু সাবস্টিটিউশন দেয়, এটাই পাওয়া যাবে। দেন অ্যালকাইল হ্যালাইডে যদি আসি, তোমরা সবাই মিলে অ্যালকাইল হ্যালাইডের স্ট্রাকচারটা ভালো করে দেখো, ফাংশনাল গ্রুপের স্ট্রাকচারটা দেখে বলো তো, মানে এটা কি সাবস্টিটিউশন দেওয়া উচিত নাকি উচিত না। উচিত। উচিত ভাইয়া। উচিত, এবং আমরা তাই পাবো, ও সাবস্টিটিউশন দেয় এরকমই পাবো। অ্যালকোহল বলো তো।
সাবস্টিটিউশন দেওয়া উচিত নাকি উচিত না? উচিত। উচিত। তো টাইপ পাবো এমিন, এমিনও উচিত। ওই যে অন্য প্রসঙ্গে কথা বলে লাভ নাই, এলিমিনেশন এখানে অনেকেই দিতে পারে, অনেকে না দিতে পারে। এই যে ধরো একটা অন্য টপিক ঢুকাই দিলাম মাঝখান দিয়ে, সাবস্টিটিউশন গুলা জিজ্ঞাসা করছো, ওগুলা সব বলে শেষ করো আগে। এমিন, এমিনটা কি দিবে সাবস্টিটিউশন? আমরা কিন্তু গতদিন বলছিলাম, নাফি তুমি মিস করছো নাকি ভুলে গেছো না কেন বলা জানি না, সেটা হচ্ছে এলিমিনেশন কিন্তু মেইন স্ট্রিম রিয়াকশন না, এলিমিনেশন কিন্তু লস প্রজেক্ট, এটা কিন্তু আমরা খোঁজার চেষ্টা করব না। এটা হচ্ছে সে ভুলক্রমে দিবে, মাঝে মধ্যে দিবে। কিন্তু মেইন স্ট্রিম পপুলারিটির দিক থেকে ফার্স্ট দুইটা রিয়াকশন হচ্ছে এডিশন এবং হচ্ছে সাবস্টিটিউশন। তো সাবস্টিটিউশনের পার্টটা যেহেতু আমরা সলভ করতেছি, অন্য টপিক মাঝখান দিয়ে ঢুকাই না দিয়ে সাবস্টিটিউশন গুলো আগে সবাই ঠিকঠাক করো। তো এমিন এটা হচ্ছে সাবস্টিটিউশন দিবে। অ্যালডিহাইড, অ্যালডিহাইড কি সাবস্টিটিউশন দিবে? না ভাইয়া, দিবে না। কি দিবে বলো তো এটা? এখানে পাই বন্ড আছে, ও দিবে হচ্ছে এডিশন। ঠিক আছে, সংযোজন বা হচ্ছে এডিশন, হ্যাঁ বাংলা ইংলিশ সমস্যা নাই, যে যেটা বলো, বাট বুঝতে পারতে হবে কাহিনী। কার্বক্সিলিক অ্যাসিড এখানে পাই বন্ড আছে, আমরা বলছিলাম যে এখানে আসলে এডিশনও হবে না, কিছুই হবে না, বাট এটা আলাদাভাবে ডিসকাস করতে হবে, স্পেশাল কেস। ঠিক আছে। আর আর এখানে কিছু দেখা যাচ্ছে না, তার মানে দেখো আমাদের সিলেবাসে যেই লিস্টটা আছে যেগুলা নিয়ে আমাদের বেসিক্যালি স্টাডি করতে হবে, ওইগুলা কিন্তু অলরেডি দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। যে এডিশনের ক্যান্ডিডেট কারা কারা আর সাবস্টিটিউশনের ক্যান্ডিডেট কারা কারা, দেখো মোটামুটি কিন্তু আলাদা হয়ে গেছে। এবং আমরা দেখতেছি যে বেশিরভাগ জিনিসই এমন যে হয় সে এডিশনের ক্যাটাগরিতে আছে অথবা সে সাবস্টিটিউশনের ক্যাটাগরিতে আছে। এলিমিনেশন আবার বলতেছে, এলিমিনেশন কোনো ক্যাটাগরি না, এলিমিনেশন খুবই সাইড রিয়াকশন, এটা আমরা পড়ানোর সময় তোমাদেরকে বলছি, এলিমিনেশন আসলে মেইন স্ট্রিম কোনো রিয়াকশন না। এরকম লস প্রজেক্ট যে রিয়াকশন, ওটা তো ধরো বস্তু কখনো নিজে নিজে মানে এনথুজিয়াস্ট হয়ে দেওয়ার কথা না, তাই না? পয়েন্ট বোধহয় ক্লিয়ার। তো দেখো আমি যদি সিরিয়ালি যাই, অ্যালকেন যখন পড়বো সেটা দিবে সাবস্টিটিউশন, অ্যালকিন দিবে এডিশন। দেখো সাবস্টিটিউশন, এডিশন, এডিশন, সাবস্টিটিউশন, 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 এডিশন, নাথিং। ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, এটা কোনোটাই রিয়াকশন দিবে না। আর হচ্ছে কিটোন, কিটোনও হচ্ছে এডিশন। তো দেখো যেই একটা দুইটা রিয়াকশন দিবে না সেগুলোতে স্পেশাল কেস, সেগুলো আগেও বলছি যে আমরা আলাদাভাবে পড়বো, যখন আমরা এই টপিক গুলোতে আসবো তখন আমরা আলাদাভাবে ডিসকাস করব যে কেন আসলে কার্বক্সিলিক অ্যাসিড এটা দিচ্ছে না ওটা দিচ্ছে না, ওগুলো আলাদা ডিসকাশন। বাট তুমি যদি জেনারেলি তোমার টপিক গুলারে আলাদা করার চেষ্টা করো, তাহলে তুমি দুইটা ভাগে কিন্তু ভাগ করে ফেলতে পারতেছো, কারা কারা এডিশন দিবে, কারা কারা সাবস্টিটিউশন দিবে। এবং এইখানে একটা ইন্টেলিজেন্স খাটানোর ব্যাপার আছে, যে তুমি এডিশন যারা যারা দিবে সেগুলাকে তুমি যদি এক জায়গায় একসাথে পড়তে পারো, একসাথে পড়া মানে সিরিয়ালি একবারে পড়ে ফেলবা, ধরো অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, এগুলাকে তুমি যদি একসাথে পড়ো তাহলে তুমি একটা কমফোর্ট পাবা, অলওয়েজ দেখবা রিঅ্যাকশন গুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে। কেন সিমিলারিটি আছে এটাই কিন্তু আমরা এখান থেকে আসলে ভ্যালিডেট করার চেষ্টা করতেছি, খুঁজে বের করার চেষ্টা করতেছি যে এদের মধ্যে আসলে মিলটা থাকবে কেন বলতো। মিলটা থাকবে কারণ এদের ফাংশনাল গ্রুপে একটা কমন প্রপার্টি আছে, যে কারণে তারা সবাই কমন একটা রিঅ্যাকশন দিবে বলে ডিসাইড করছে। একইভাবে হচ্ছে সাবস্টিটিউশনে যারা আছে, যেমন দেখো সাবস্টিটিউশনে কে আছে, অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যামিন, এই টাইপ যারা আছে তাদেরকে তুমি যদি একসাথে এক বসায় এক সিরিয়ালে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবা যে তুমি এইখানে একটা কমফোর্ট পাচ্ছ এবং তুমি অনেক কিছু পড়ে তোমার কাছে মনে হবে যে তুমি সিমিলার টাইপ জিনিসপত্র পড়তেছো, একটা রিঅ্যাকশন সলভ করে আরেকটা রিঅ্যাকশন অটোমেটিক্যালি সলভ করতে পারবা। এই কমফোর্ট গুলি তুমি আস্তে আস্তে হচ্ছে পেতে থাকবা। তো বইতে কিন্তু কখনো তোমাকে এই হেল্প গুলি করার চেষ্টা করবে না, বইতে তুমি একটা করে টপিক আসবে, এই টপিক নিয়ে কথাবার্তা হবে, এই টপিকের সাথে অন্য কোনো টপিকের সিমিলারিটি আছে কিনা, কোন টপিক একসাথে পড়লে ভালো হয়, এগুলো তুমি বই থেকে কখনো পাবা না। তো যে পরামর্শগুলি দেওয়া হচ্ছে এগুলো একটু নোট ডাউন করে রাখো, যখন পড়বা বিভিন্ন ভাবে পড়বা, যতভাবে পড়লে কম পড়ে বেশি মনে রাখা যায়, কম পড়ে বেশি সলভ করা যায়, ওই অ্যাপ্রোচ গুলো কিন্তু আমাদেরকে নিতে হবে, আদারওয়াইজ গাধার খাটনি খাটতে হবে, কাজ হবে না তেমন কিছু। বুঝতে পারছো? তো মাথায় রাখবো অলওয়েজ অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যামিন এগুলোর টাইপে মিল পাবো রিঅ্যাকশনের, আবার অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন এগুলোর আবার আমরা রিঅ্যাকশনে হচ্ছে মিল পাবো। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখো। আমি তো এখানে ধরো মোটামুটি খুব রাফলি এবং ক্যাজুয়ালি লিখে দিছি, তোমরা একটু ফ্রেশ টেস্ট করে পরে বাসায় উঠায় টুঠায় রেখো আর কি। তার কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। আর আমরা গতদিনে যেটা বলতেছিলাম যে আমাদের মেইন দুইটা রিয়াকশন হচ্ছে এডিশন আর সাবস্টিটিউশন, এগুলির পরে আরো কিছু রিয়াকশন আছে, তার মধ্যে একটা হচ্ছে এলিমিনেশন, যেটা আমরা টুতে লিখছিলাম, বাট মনে আছে কিনা বলছিলাম যে পপুলারিটি দিক থেকে এটা আসলে তিনের দিকে থাকবে। আর আমরা আরো কিছু রিয়াকশনের ব্যাপারে তোমাদেরকে আর বলার সুযোগ পাই নাই লাস্ট দিন, জাস্ট মেইন তিনটা রিয়াকশনের কথা বলছিলাম।
তো বাকিগুলোর ব্যাপারে একটু একটু আইডিয়া দেওয়া যায়, যেমন অর্গানিক কেমিস্ট্রি হলেও এখানে স্টিল আমাদের রিডক্স বিক্রিয়াগুলো থাকবে। রিডক্স মানে জারণ বিজারণ। রিডক্স এর কিছু পার্ট এইচএসসি তে আমরা এখনো পড়ি নাই, এইচএসসি রিডক্স এর পার্টটা সেকেন্ড পার্টের চ্যাপ্টার 3 তে আছে। তো আমরা যেহেতু চ্যাপ্টার 2 পড়তেছি, তার মানে ফর্মালি এইচএসসি লেভেলে রিডক্স আমরা পড়ি নাই, বাট এসএসসি তে রিডক্স আমাদের ছিল। তো সেই কনসেপ্ট ইউজ করেও আমরা এখানে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো। এখানে আমাদের রিডক্স বিক্রিয়া সলভ করার দুইটা মেথড আছে। একটা হচ্ছে ইলেকট্রনিক বা মডার্ন মেথড, ইলেকট্রনিক কনসেপ্ট বা হচ্ছে মডার্ন কনসেপ্ট। এটার আন্ডারে হচ্ছে তোমরা যেটা পড়ে আসছো সেটাই, যে ইলেকট্রন ডোনেট করা একসেপ্ট করা দিয়ে সবকিছুকে ডেসক্রাইব করা যায়, ওই জিনিসগুলো। আর যদি হচ্ছে তুমি ইলেকট্রনিক কনসেপ্টে না যাও, এনশিয়েন্ট বা পুরানো কনসেপ্ট আছে। এটা কি তোমাদের কারো মনে টনে আছে? তোমরা পড়ছো এই পুরোনো কনসেপ্টে রিডক্স কে কিভাবে ডিফাইন করা হইতো? অক্সিজেন হাইড্রোজেন দিয়ে। হ্যাঁ, ওটা তোমরা তো একটু একটু পড়ছো মনে হয়, তাই না? যে অক্সিডেশন বা জারণ, যেটা অক্সিডেশন বা জারণ, এইটা হচ্ছে প্লাস বায়োলজিতে এভাবে অক্সিজেন। বলে। হ্যাঁ, এখনো যে থাকবে বিভিন্ন জায়গাতে, তো আসলে পুরোনো জিনিসগুলো থেকে গেছে। তো আমরা মনে হয় বা তোমরা আর কি বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে দেখতে দেখতে বোধহয় এটা জেনে গেছো, যে পুরোনো কনসেপ্টে অক্সিডেশন বলতে বোঝায় অক্সিজেন অ্যাড হবে অথবা হাইড্রোজেন চলে যাবে। আর রিডাকশন বা বিজারণ বলতে বোঝায় উল্টোটা, মানে আইদার হাইড্রোজেন অ্যাড হবে বলবা অথবা হচ্ছে অক্সিজেন চলে যাবে বলতে পারবা। এইভাবে হচ্ছে এই কাজগুলো হবে। আর আরো একটা থিওরি আছে, এটাকে বলে হচ্ছে নেসেন্ট থিওরি, বা বাংলায় বলা হচ্ছে জায়মান থিওরি। নেসেন্ট বানান তো গেছি ভুলে, এটা কিছু লিখে রাখো, নিজেরা পরে হচ্ছে চেক করে দেখো, ওই যে ওই জিনিসগুলো, ওই যে হাইড্রোজেন থার্ড ব্র্যাকেট দিয়ে যে আমরা অক্সিজেন এগুলো যে লিখি, ওই জিনিসগুলো। এই নেসেন্ট কনসেপ্ট বা জার্মান কনসেপ্টেও জারণ বিজারণ আছে, এটাও একটু বলে রাখি, কারণ আমাদের অর্গানিক কেমিস্ট্রি সলভ করতে গেলে আমরা মডার্ন থিওরিটাই বরং সবচেয়ে কম ইউজ করব। মডার্ন থিওরি দিয়ে সলভ করতে গেলে অনেক প্রবলেমের সম্মুখীন হইতে হবে। আমরা পুরনো টুরনো থিওরি যেগুলো দিয়ে দেখবা যেগুলো খুব ইজিলি এবং খুব ভালোভাবে হচ্ছে সলভ করতে পারতেছি। তো এই জায়মান বা নেসেন্ট যে কনসেপ্টটা, এইটার মধ্যে বলা আছে যে অক্সিডেন্ট বা জারক যে বস্তুগুলি, তারা হচ্ছে নেসেন্ট অক্সিজেন প্রডিউসার। আর রিডাকটেন্ট যারা বা বিজারক যারা, তারা হচ্ছে নেসেন্ট হাইড্রোজেন প্রডিউসার। এই যে ছোট ছোট কথাগুলা, খুব ডিফিকাল্ট কোনো কথা না, সহজ সহজ কথা, এগুলা একটু মাথায় রাখতে হবে। তাহলে জায়গায় জায়গায় প্রচুর অ্যাডভান্টেজ পাবা, অনেক কিছু দেখে বুঝে যাবা কিভাবে মিলতেছে। অনেকে যেটা নিয়ে প্রবলেমে পড়ে, একটা মাত্র থিওরি মাথায় রাখি, ইলেকট্রনিক থিওরি। এক থিওরি দিয়ে তো আর সবকিছু ধরো খুব ভালোভাবে সলভ হবে না। তুমি যদি এক থিওরির মধ্যে চাপাচাপি করে সবকিছুকে সলভ করতে চাও, তো কোনো কোনোটা খুব ভালো সলভ হবে, কোনো কোনোটা সলভ করতে গেলে অনেক পথ ঘুরতে হবে। তো তুমি যদি অনেক রকম থিওরি জানা থাকে, তাহলে তোমার জন্য এটা ইজি, খুব ফাস্ট তুমি রেসপন্স করতে পারবে। ঠিক আছে? তো এটা গেল একটা থিওরি আইডিয়া, যে রিডক্স রিঅ্যাকশন থাকবে আমাদের, এখনো রিডক্স পড়তে হবে। বাট এগুলা কোনোটাই মেইন রিঅ্যাকশন না, এমন হবে না যে সব বস্তু রিডক্স, এমন হবে না। সিলেক্টিভ কিছু কিছু আইটেমের জন্য তুমি রিডক্স বিক্রিয়া পাবা, বাট যখন পাবা তখন এই কথাগুলা দেখবা যে কাজে লাগতেছে। এটা হচ্ছে 4 নাম্বার গেল। 5, 6 অনেক রিঅ্যাকশন আছে, যেমন কন্ডেনসেশন, খুবই ছোট ক্যাটাগরির বিক্রিয়া, বাংলা এটাকে ঘনীভবন বিক্রিয়া বলে। তো এটার নাম দেখে অনেক কিছু মনে হইতে পারে, কন্ডেনসেশন শুনলে মনে হয় ঠান্ডা ঠান্ডা করা হচ্ছে, বাট এইভাবে চিন্তা করলে হবে না। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কন্ডেনসেশন রিঅ্যাকশনের আলাদা একটা পরিচয় আছে, ঘনীভবন বিক্রিয়া কাকে বলে। তো এটা একটু আমরা তোমাকে বলে রাখতেছি, যতটুকু পারো মাথায় রাখো। সেটা হচ্ছে, আমরা আগে মানে লাস্ট লেকচারের দিকে তোমাদেরকে এরকম একটা ঘটনা দেখাইছিলাম, এটা কি তোমাদের কারো মনে পড়ে? এই রিঅ্যাকশনটাকে কি রিঅ্যাকশন বলে? অ্যাডিশন রিঅ্যাকশন। হ্যাঁ, এটাকে হচ্ছে সংযোজন দ্রুত বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন বলে। যেটার একটা মূল স্টেটমেন্ট ছিল, দুইটা বস্তু একসাথে হয়ে একটা সিঙ্গেল বড় বস্তুতে পরিণত হবে। তো কন্ডেনসেশন রিঅ্যাকশনের সময় কেন এটা একটু রিকল করলাম, কারণ কন্ডেনসেশন রিঅ্যাকশনকে আমরা দাবি করি এটা হচ্ছে মানে এডিশন রিঅ্যাকশনের কাজিন। ঠিক আছে?
এটা এডিশনের খুব কাছাকাছি ধরনের বিক্রিয়া। তো যে কারণে এডিশন রিয়াকশন ভালো বুঝলে কন্ডেনসেশন রিয়াকশনও খুব ভালো বোঝা যায় বা ঘনীভবন বিক্রিয়া ভালো বোঝা যায়। কন্ডেনসেশন বিক্রিয়াতে হয় কি, কেন এটাকে আমরা এডিশনের কাছাকাছি বিক্রিয়া বলতেছি, একটু ছবি আঁকি তাহলে বোধহয় বুঝতে হেল্প হবে তোমাদের যে কেন দুটাকে আমরা ক্লোজ এনাফ বলতেছি। দেখো এই পর্যন্ত লিখলে মনে হয় যে ধরো সব সেম সেম, বাট এখানে এরকম একটা জিনিস থাকবে। তো জিনিসটা হচ্ছে এরকম যে দুইটা বস্তু একসাথে হয়ে যদি একটা বড় যৌগ তৈরি করে লাইক এডিশন, এবং তার সাথে একটা অত্যন্ত ক্ষুদ্র যৌগ তৈরি হয়, তখন এই রিয়াকশনটাকে আমরা বলি হচ্ছে কন্ডেনসেশন। বা যেটা একটু অন্যভাবে বলা যায় যে দুইটা বস্তু কানেক্ট হওয়ার সময় এদের জাংশন থেকে, মানে যে জায়গায় ওরা কানেক্ট হচ্ছে সেই জায়গা থেকে, মানে ধরো জিনিসটাকে এইভাবে চিন্তা করো, দুইটা বস্তু কানেক্ট হতে চাচ্ছে বাট একটু আগে পিছে আসে দেখে ফিট হচ্ছে না, তো কি হলো, মাঝখান থেকে কিছু অংশ সরে গেল আগে, তারপর তারা কানেক্ট হলো। তো সরে যে অংশটা তো খুব বড় কোনো অংশ হবে না, খুবই ছোট্ট কোনো একটা মাইনর অংশ হবে। তো এইভাবে যে কানেকশনটা হয়, এইভাবে যে রিয়াকশনটা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কন্ডেনসেশন বা হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। সবাই একটু চিন্তা করে দেখো বুঝলা কিনা। দুইটা বস্তু একসাথে হয়ে যদি একসাথে হয়ে যায়, দ্যাট ইজ কল্ড এডিশন। দূরে সরায় রাখো। দুইটা বস্তু কানেক্ট হওয়ার সময় যদি একটা বড় বস্তুর পাশাপাশি একটা অত্যন্ত ছোট বস্তু তৈরি করে, এভাবেও বলতে পারো। অথবা বলতে পারো দুইটা বস্তু যখন কানেক্ট হবে তাদের সংযোগ স্থল থেকে কিছু অংশ সরে যেয়ে তারপর এরা কানেক্ট হবে যখন, তখন এই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কন্ডেনসেশন। ঠিক আছে, সবাই একটু চিন্তা করো, আমাকে একটা মিনিট টাইম দিতে হবে, একটা ফোন কল অ্যাটেন্ড না করলেই না।
হ্যাঁ, আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছিলাম, তোমরা তো এমনি বুঝছো বোধহয় মূল ঘটনা, যে কন্ডেনসেশন বা ঘনীভবন রিয়াকশনটাকে কেন হচ্ছে আমরা এডিশনের কাছাকাছি বলতেছিলাম। তো লাস্ট কথাটা কি ছিল, যে দুইটা বস্তু কানেক্ট হবে, কানেক্ট হওয়ার সময় মাঝখানের জায়গাটা থেকে ছোট কিছু একটা অংশ সরে তারপরে তারা কানেক্ট হবে। তো এইটার আমরা বলি হচ্ছে কন্ডেনসেশন রিয়াকশন। ইভেন আমরা ওইটাও খোঁজ করার চেষ্টা করছিলাম যে মাঝখান থেকে যে অংশটা সরে গেল এটা কি কমন কিছু, মানে সবসময় কি একই জিনিস সরবে, নাকি এক একবার এক এক রকম জিনিস সরবে। কারণ যদি এক একবার এক এক রকম জিনিস সরে, তাহলে তো আর ধরো মানে কোনো মিল নাই, বা আমরা কিছু বলতে পারবো না আর এটার ব্যাপারে। বাট যদি দেখি যে বারবার একই রকম জিনিস সরে যাচ্ছে, তাহলে এইটাকে ধরো বর্ণনার মধ্যে উল্লেখ করা যেতে পারে যে বারবার এই অংশটা সরে তারপরে হচ্ছে যৌগটা তৈরি হবে। তো এখানে ফরচুনেটলি এবং লাকিলি এই ছোট্ট বস্তুটা কি হবে এটার পরিচয় সব সময়ের জন্য বলা সম্ভব না হলেও এইচএসসি লেভেলে আসলে এটার খুব বৈচিত্র্য পাওয়া যায় না। এইচএসসি লেভেল পর্যন্ত লিখে রাখো এই ছোট্ট যৌগটা হবে হচ্ছে বেসিক্যালি বেসিক্যালি হবে পানি 99% কেসেই। কিছু ক্ষেত্রে তুমি কার্বন ডাইঅক্সাইড টাইপ যৌগ পাইতে পারো। তো দেখো পুরো বর্ণনাটা যদি আমরা আরেকবার করে বলি, এখন তোমার কাছে আইডিয়াটা ক্লিয়ার হয় কিনা। যে দুইটা বস্তু একত্রিত হওয়ার সময় সংযোগস্থল থেকে পানি বা কার্বন ডাইঅক্সাইড টাইপের ছোট যৌগ সরে যে তারপর পুরোটা কানেক্ট হয়ে একটা মাত্র যৌগে যদি কনভার্ট হয়, তখন এই যৌগগুলাকে বা বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কন্ডেনসেশন বিক্রিয়া বা ঘনীভবন বিক্রিয়া। তোমরা কি বুঝতে পারছো ঘটনা মোটামুটি? জি ভাইয়া। আচ্ছা, আমরা দেখি এটার একটা এক্সাম্পলও দেখানো সম্ভব। এসএসসি তে এরকম বিক্রিয়া থাকার কথা যতটুকু আমার মনে আছে। দেখো তো এরকম জিনিসকে তোমরা পড়ছিলা যে সিএইচ, ধরো CH3 COOH প্লাস হচ্ছে C2H5OH, এই রিয়েকশন থাকার কথা এসএসসি তে। দেখো পড়ছো কিনা, এই রিয়েকশন থেকে কি এস্টার উৎপন্ন হবে। উৎপন্ন হয়? এস্টার উৎপন্ন হয়। গুড, ভেরি গুড। CH3COO C2H5 প্লাস হচ্ছে H2O। একটু মিলায় নাও তো আগের যে বর্ণনাটা বললাম ডেসক্রিপশনটা, তার মধ্যে এটা ফিট করে কিনা। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড 1 যৌগ 1, কম্পাউন্ড 2 যৌগ 2। দুইটা যখন কানেক্ট হলো একসাথে, তুমি চাইলে এটাকে তোমার সুবিধার্থে আরো অনেক ভালো করে লিখতে পারো, মানে একদম পুরা পিকচারটা ক্লিয়ার হওয়ার জন্য। ধরো এই যৌগটাকে তো এইভাবে লিখলে সুন্দর সোজা হয়, আমরা আমাদের সুবিধার্থে উল্টায় লিখলাম, এই যে HO C2H5 এইভাবে লিখলাম, রেডিকেলটাকে সামনে দিলাম, C2H5টাকে পরে লিখলাম। তাহলে দেখো তো এখানে কি হবে, এই OH আর H মিলে হচ্ছে যে দেখো সংযোগ স্থল থেকে মানে কানেক্ট জাংশনটা থেকে ওয়াটারটা আসলে রিলিজ হচ্ছে কিনা। ওয়াটারটা রিলিজ হলো, বাকি পুরোটাকে তুমি ধাক্কা মেরে এক জায়গায় নিয়ে আসলা, তুমি কিন্তু এই জিনিসটা হচ্ছে পেয়ে গেলাম। তো দেখো এটা কোন টাইপের রিয়াকশন এখন বুঝতেছো? ঘনীভবন। হ্যাঁ, এটাই হচ্ছে কন্ডেনসেশন বা হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। তো একটা জিনিস তো বুঝতেছো, এসএসসি তে মোটামুটি তোমাদের একেবারে কম বা খারাপ জিনিস ছিল না, সব ভ্যারাইটি থেকে একটা দুইটা করে ছিল আর কি। কিন্তু কথা হচ্ছে ভ্যারাইটি গুলির নাম ধামই তো আসলে জানার সুযোগ নাই, ওই জন্য ধরো বোঝা যায় নাই যে আসলে কোনটা কিসের এক্সাম্পল পড়তেছো। এরকম রিয়েকশন পাবা, সংখ্যায় বেশি না হলেও জায়গায় জায়গায় বিশেষ বিশেষ জায়গায় পাওয়া যাবে, তখন যেন তোমরা চিনতে পারো যে কোনটা কন্ডেনসেশন কোনটা ঘনীভবন, কেন বলতেছি এই রিজন গুলা বুঝতে হবে আর কি। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা। তাহলে রিডক্স গেল, কন্ডেনসেশন গেল। এটারে বলে পলিমারাইজেশন বা পলিমারকরণ। এটা নিয়েও বেশি কথা বলবো না, এটা তোমরা অনেক ভালোভাবে এসএসসি তে পড়ে আসছো। যে পলিমারাইজেশন কথাটার মানেই হচ্ছে ওই যে মোনোমার যেগুলাকে বলি, ছোট মলিকিউল গুলি অণুগুলি অনেকগুলাকে একসাথে এনে তুমি যদি টেম্পারেচার প্রেসার ক্যাটালিস্ট তাপমাত্রা চাপ এবং প্রভাবক দিয়ে এগুলাকে চাপা দাও একসাথে, তখন তারা কি হয়, তারা একসাথে হয়ে যায় এবং একসাথে হয়ে বিশাল বড় বড় যৌগ তৈরি করে। আমাদের আশেপাশে আমরা যত প্লাস্টিক পলিথিন রাবার টাইপ জিনিসপত্র দেখি, এগুলা সব মোস্টলি সবই হচ্ছে পলিমার, এবং পলিমারাইজেশন রিয়াকশনের মাধ্যমে এরা প্রডিউস হয়। তো ওই যে এই রিয়াকশন তো অবশ্যই পড়ছো এসএসসি তে, একাধিকবারই পড়ার কথা। যে ইথিনের অনেক 500 থেকে 1000 সংখ্যক অণু তুমি যদি ওরকম ওই যে 1000 অ্যাটমসফিয়ার চাপ 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মতো দাও, তখন এটা কি হয়, এরা এরকম একটা স্ট্রাকচারে পরিণত হয়, পলি ইথিনে কনভার্ট হয়। তো এইরকম রিয়াকশন অনেক থাকবে, এখন অনেক রকম পলিমার পড়ার সুযোগ হবে।
তো পলিমারাইজেশনের পর আর আমরা আর ওইদিকে না আগাই, আসলে খুঁটিনাটি বিক্রিয়া বলে ওইগুলা বলতেই থাকা যাবে, এগুলা শেষ হবে না। এগুলো ছাড়াও তোমার ওজোনাইজেশন, ওজোনোলাইসিস, অনেক নাম আছে এটার, ওজোনোলাইসিস, তারপর হচ্ছে ওগুলাকে কি বলবো, ব্র্যান্ডেড রিয়াকশন। ব্র্যান্ডেড রিয়াকশন মানে হচ্ছে বিভিন্ন সায়েন্টিস্ট হচ্ছে বিভিন্ন রিয়াকশন আবিষ্কার করে দিয়ে গেছে, যেগুলা বেসিক্যালি তেমন কোনো নিয়ম কানুনের মধ্যে পড়বে না। তো ওনারা এক্সপেরিমেন্ট করে করে দেখাই দিয়ে আমাদেরকে জানাই দিয়ে গেছে যে দেখো এই অ্যাপ্রোচে যদি আগানো হয় তাহলে এই রেজাল্ট গুলি হচ্ছে আসবে। এগুলাকে বাংলায় আমরা বলি হচ্ছে নামধারী বিক্রিয়া। যেমন তোমরা এসএসসি তে তো এক দুটা শুনছো কিনা, উডস বিক্রিয়া তো বোধহয় নাম শুনছো, উডস বিক্রিয়া। তারপরে হচ্ছে ফ্রিডেল ক্রাফট, তোমরা ওগুলো বোধহয় এসএসসি তে পড়ো না, এগুলো এইচএসসি তেই পড়বা। উডস উডস ফিটিগ, ফ্রিডেল ক্রাফট, তারপর হচ্ছে ক্যানিজারো, এরকম অগণিত রিয়াকশন আছে নাম শুনেছিলাম ভাইয়া, মানে ফিডার আচ্ছা বলে গেছিলাম বাট আচ্ছা আচ্ছা, তো ওই যেরকম বিজ্ঞানীর নাম থেকে যেই রিয়াকশন গুলা তোমরা পাবা ওগুলাকে হচ্ছে আলাদাভাবে একটু মনোযোগ দিয়ে টিয়ে পড়া লাগবে। এবং মনোযোগ না দিয়ে উপায়ও নাই, দেখবা যে আমরা এমন প্রবলেমে পড়বো যে আসলে ওই বিজ্ঞানী খালি আমাদেরকে উদ্ধার করতে পারবে এই জায়গা থেকে, যে কিভাবে আমরা যৌগ তৈরি করব, অন্য কিছু দিয়ে পারা যাবে না। ঠিক আছে, তো এগুলা একটু মাথায় রাখো। তো আমরা রিয়েকশনের ক্লাসিফিকেশন নেওয়ার কথা না বলি, তাহলে রিয়েকশনের মেইন ক্যাটাগরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এডিশন, একটা হচ্ছে সাবস্টিটিউশন। তারপরে আস্তে আস্তে ভাবে তুমি এলিমিনেশন বা অপসারণ, রিডক্স, পলিমারাইজেশন, কনডেনসেশন, এই একটা একটা এই ছোট ছোট রিয়েকশন গুলি দেখে রাখতে পারো, যেন টাইম টু টাইম তুমি রিয়েকশন দেখে চিনতে পারো কোনটা কোন ক্যাটাগরি। ঠিক আছে, তো বেসিক্যালি আইডিয়া হচ্ছে এইটা। তাহলে আমাদের রিয়েকশন কি, কোনটা কিভাবে দিবে, কি বৈশিষ্ট্য, এগুলো আমরা জানলাম। তারপর কিছু বেসিক বন্ড ভাঙা টাঙার ব্যাপারে আমরা জানতে পারছি। এখন আমরা যেটা করতে পারি, আমাদের প্রিপারেশনের আর দুইটা পার্ট আছে আর কি, মানে প্রাথমিক প্রিপারেশনের। একটা হচ্ছে নেমিং, নোমেনক্লেচার বা নেমিং যেটারে বলে, নামকরণ। আর আরেকটা হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম অবশ্য প্রিপারেশনে কিছু নাই, এমন না যে আইসোমারিজম না পড়লে হচ্ছে অন্য কোথাও আমরা কোনো কিছু বুঝতে পারবো না, এটা সেপারেট টপিক, এটা যে কোনো সময় পড়া সম্ভব। নেমিংটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলে শুরু করতে পারি, কারণ নামকরণ বা নেমিং হচ্ছে মানে খুবই জনপ্রিয় একটা টপিক আর কি অর্গানিক কেমিস্ট্রির জন্য। এবং যেটা দেখবা, আগেই বলে রাখতেছি, এক্সপিরিয়েন্স এরকমই হওয়ার কথা, যে কলেজের স্যাররা যদি সিনিয়র প্রকৃতির কোনো স্যার হয়, দেখবা যে মোটামুটি 3-4 মাস ধরে খালি নামকরণ বা নেমিংই পড়াবে। যদিও এটা আগে তোমাদেরকে বলছিলাম কিনা মনে নাই, এই নেমিং বা নামকরণ এটা কনভেনশনালি অনেক ইম্পর্টেন্ট। ধরো অনেক আগে আমরা যখন পড়ে আসছি তখন এগুলা খুবই ফেমাস জিনিস ছিল, কারণ অনেক ভাবে এগুলো এক্সামে আসতো। কিন্তু তোমাদের এই সিকিউ পোর্শনটা আসার পর 13-14 সালের পরে এখান থেকে আর কোনো কোশ্চেন কখনো আসে নাই, কারণ কোশ্চেন করার মতো কোনো জায়গা নাই, নেমিং থেকে আর কি ধরনের কোশ্চেন হবে। তো এই টপিকটা যে ইম্পর্টেন্স নাই, এটা টিচার আসলে খুব একটা ভালো বুঝতে চায় না, তারা ধর ইমোশনাল হয়ে এখনো সবাইকে চেপে ধরে মোটামুটি হাজার খানেক নাম টাম পড়ায় দেয় আর কি। তো এই ভুল হচ্ছে করবা না, নেমিং এর পিছনে বেশি সময় দেওয়ার কিছু নাই, আমরা তোমাদেরকে বেসিক কিছু জিনিসপত্র জানাই দিব, যেন অ্যাটলিস্ট কম্পাউন্ড দেখলে আইডিয়া থাকে তোমার যে এইগুলার নাম কিভাবে হয়, বা নাম দেখলে যেন বুঝতে পারো যে এটার নাম এইভাবে কেন হইলো। কিন্তু ওই নামকরণের পিছনে কলেজ যদি ইভেন তোমাকে 3 মাস ধরে পড়াতে থাকে, তুমি ওই ট্র্যাপে পড়তে যাও না আর কি। তুমি বরং অন্য কেমিস্ট্রির যে মেইন পার্টটা আছে অর্গানিক কেমিস্ট্রি, ওইটার দিকে ফোকাস দিলে বরং তোমাদের কিছু কাজে টাজে আসবে আর কি। ঠিক আছে, আগেই বলে রাখতেছি, কারণ প্রতি বছর একই কেস দেখি, যে ধরো লম্বা 3-4 মাস ধরে কলেজে এই জিনিস পড়ায়, তারপরে যখন টেস্ট প্রি টেস্টের সময় হয় তখন হচ্ছে ধরো ইমিডিয়েটলি তখন আর ওই যা পড়াবে কোনো রকমের পড়ায় টড়ায় বলবে যে সিলেবাস শেষ। আচ্ছা, সিদরাতুল মুনতাহা বলছে যে নামকরণ পড়তে ওর অনেক ভালো লাগে, গুড, আমরাও সেটাই চাই আমাদের ভালো লাগুক। আচ্ছা, এখন এই নেমিং বা নামকরণ এটা তো একটা খুবই সাইন্টিফিক ব্যাপার, ওই যে তোমরা বায়োলজিতে যেরকম পড়ছো মোরলেস ওরকমই কিছু নিয়ম কানুন থাকবে। এবং তার থেকে বড় সমস্যার দিক হচ্ছে প্রত্যেকটা হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণীর নেমিং এর প্রসেসে আসলে সিমিলার একটা পার্ট আছে, কিছু স্পেশাল পার্টও থাকে, 2-4টা লাইন থাকবে যে প্রত্যেকটার জন্য আলাদা রকম। তো এই জিনিসগুলো যতটুকু পারা যায় মাথায় রাখতে হবে আর কি। এবং আবার বলতেছি, এগুলো নিয়ে স্ট্রেস হওয়ার কিছু নাই, এক্সামে এখান থেকে কিছু আসবে না, তো ওইভাবে ডিসকাস না করলেও হবে, ওইভাবে প্র্যাকটিস না করলেও হবে, জাস্ট জানতে হবে। হ্যাঁ, আতিক মনে হয় কিছু বলতে চাও, বলো। ভাইয়া, আমরা যে ওই দিন ব্রেকিং বন্ড গুলা দেখলাম, ওই জায়গাতে ভাইয়া হ্যাঁ, দেখলাম যে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। তো দেখলাম তো ভাইয়া ফ্রি রেডিক্যাল অনেক আনস্টেবল। এখন কি হ্যাঁ, ভাইয়া এটা বলা যায় যে আমাদের একটা সিগমা বন্ড আর কি, যদি আমরা
বেশি হিট দিয়ে ভাঙি তখনই ফ্রি রেডিকেল তৈরি হবে, আর কম হিট প্রয়োজন হইলে তাইলে ওই যে পোলারের মতো আচরণ করবে। না, আমরা একটু তোমাদেরকে বলছিলাম আসলে হিট দিয়ে তো সবসময় ভাঙি না, মানে ভাঙার জন্য আমাদের কিছু উপায় আছে। ওই যে আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেট যদি পাঠাও তাহলে এটা মোস্ট অফ দ্য টাইম সবসময় ফ্রি রেডিকেল হয়েই ভাঙবে। বুঝতে পারছো? মানে মানে জিনিসটা ভাইয়া হচ্ছে বেশি ওইরকম। এনার্জি লাগতেছে এরকম কি? মানে এই জায়গায় আমার বেশি এনার্জি লাগতেছে এই কারণে না না ওইটা না, বেশি আনস্টেবল হচ্ছে। এটা তো ডিপেন্ড করবে তুমি বন্ডটা আসলে কোন দুইটা পরমাণুর মধ্যে। দুনিয়ার সব বন্ড তো একই রকম শক্তিশালী না, মানে তুমি ওইভাবে কেন এটাকে জেনারেলাইজ করতেছো? যে তুমি জিনিসটাকে ফ্রি রেডিকেল হিসেবে দেখতেছো, কিন্তু আমি তো দেখতেছি দুনিয়ার সব ফ্রি রেডিকেল তো একই রকম না। মানে ক্লোরিনের ফ্রি রেডিকেল, তারপর ধরো আয়োডিনের ফ্রি রেডিকেল, হাইড্রোজেনের ফ্রি রেডিকেল, এক একটা তো এক এক জায়গা থেকে আসতেছে। তো তোমার কোন জায়গা থেকে আসবে বলো তো? এদের মধ্যে আগে একটা বন্ড ছিল, এটাকে ভাঙার পরে আসবে। এখন তুমি যে এনার্জি পাঠাইছো সেটা হয়তো হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যকার বন্ড ভাঙার জন্য এনাফ, কিন্তু সেটা হাইড্রোজেন আর ক্লোরিনের বন্ড ভাঙার জন্য ধরো এনাফ না, এমন হইতে পারে না। তো ওই জন্য হচ্ছে আমরা আলট্রাভায়োলেট হচ্ছে ইন জেনারেল কমেন্ট, যে আলট্রাভায়োলেটের যে কম্পাঙ্ক বা যে ফোটন সে তৈরি করতে পারে এটা হচ্ছে ফ্রিডেকেলের জন্য মোটামুটি ভাবে সুইটেবল। মানে মোটামুটি ভাবে সুইটেবল বলতেছি কারণ এখানে আমাদের আলাদাভাবে আর কোনো কমেন্ট করার দরকার হবে না। আলট্রাভায়োলেট পাঠালে তুমি 99% কেসে দেখবা ওরা ফ্রি রেডিকেলে কনভার্ট হচ্ছে। কিন্তু তুমি যে পার্টটা বলতেছো এইটার ব্যাপারে কমেন্ট করা ডিফিকাল্ট, যে অল্প শক্তি বেশি শক্তি, কারণ এক একটা বন্ড তো এক এক রকম। তুমি অল্প শক্তি দিলে দেখা গেল বন্ধনই ভাঙে নাই, ফ্রি রেডিকেল তো ধরো অনেক পরের ব্যাপার। আবার বেশি শক্তি দিছো বাট এমন শক্তিশালী বন্ডের মধ্যে তুমি বেশি শক্তি দিছো যে ওইটা এনাফ না ফ্রি রেডিকেল বানানোর জন্য। বুঝছো? তো ওইটা বলতে পারবো না যে এনার্জি অল্প করে দিলে হচ্ছে ধরো ফ্রি রেডিকেল, বা অন্যভাবে দিলে কার্বোক্যাটায়ন কার্বনায়ন, ওরকম কিছু না। ওইখানে তোমার দেখতে হবে তুমি কোন বন্ডটা ভাঙতে চাও। আর কমনলি একটা সলিউশন হচ্ছে আলট্রাভায়োলেট পাঠানো। আর যদি কেস বাই কেস দেখা লাগে তখন ওই দেখে আগে হিসাব নিকাশ করতে হবে এই বন্ডের এনার্জি কত, কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখানে পাঠাইলে তারপর এটা সুষম বিভাজন হবে। জি ভাইয়া বুঝতে পেরেছি। বুঝছো? আরেকটা হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমরা এই যে ইলেকট্রোফাইল বললাম না, এখানে হ্যাঁ হ্যাঁ। ভাইয়া যদি প্লাস চার্জ থাকে, যেমন আমি দেখছি NH4+, হুম হুম। এটা প্লাস চার্জ আছে কিন্তু এর মধ্যে মানে ইলেকট্রন ঢুকার জায়গা নাই, তাহলে এটাও কি ইলেকট্রোফাইল? না, মানে ইলেকট্রোফাইল তো বেসিক্যালি ডিপেন্ড করবে একটা সিচুয়েশনের উপর, সে কি ইলেকট্রন নিচ্ছে কিনা। তুমি যদি অ্যামোনিয়ামকে এমন জায়গায় দেখাতে পারো, ধরো অ্যামোনিয়াম ও তো ক্লোরাইড টাইপের, একটা নেগেটিভ চার্জ কিন্তু সে আকর্ষণ করতেই পারে, তো এটা তো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, সমস্যা নাই তো। এবং ইলেকট্রোফাইল মানে কিন্তু ইলেকট্রন নিবে এরকম না, এটা কিন্তু আমরা ক্লিয়ার করছিলাম। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন নিবে এরকম না, নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস আকর্ষণ করবে এরকম না। ইলেকট্রোফাইল মানে নেগেটিভকে আকর্ষণ করতে পারা, আর নিউক্লিওফাইল মানে পজিটিভকে আকর্ষণ করতে পারা। এখানে স্পেসিফিক্যালি ইলেকট্রন হইতে হবে না। তাহলে ভাইয়া যখন বন্ড তৈরি করবে তখন কি হ্যাঁ, ভাইয়া এটা তো আর কি ইলেকট্রন নিতে পারবে না, তো সিগমা বন্ড হওয়ার চান্স নাই, আয়নিক বন্ড হবে তখন, মানে ক্যালাস টাইপের কিছু গঠন করবে। মানে তুমি কি স্পেসিফিক্যালি খালি অ্যামোনিয়ামের জন্য জানতে চাচ্ছো জি নাকি ভাইয়া যে কোনো অ্যামোনিয়ামের জন্য, পজিটিভ আয়ন? অ্যামোনিয়ামের জন্যই জানতে চাচ্ছি। যদি শুধু অ্যামোনিয়াম হয় না, মানে হ্যাঁ আয়নিক কোভ্যালেন্ট মিলানো মেশানো যৌগ তো হইতে পারে। ধরো এরকম একটা যৌগ যদি তৈরি হয় CH3COO NH4 টাইপের। তুমি একটু প্রশ্নটা ক্লিয়ার করো, তোমার প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না। জি মানে ভাই হ্যাঁ, এই জায়গায় যে বন্ডটা আছে না, এই হ্যাঁ, বন্ডটা কি ক্যালাস টাইপের বন্ড নাকি সিগমা বন্ড? এই যে C+O কার আর কার অ্যামোনিয়াম মধ্যে? মাঝখানে এই সি এইখানে ডাবল ও এইখানে এখানে জি ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ। এইখানে হচ্ছে আয়নিক বন্ড। এই যে ধরো, বুঝছো কিনা, এতটুকু একটা নেগেটিভ চার্জ, এতটুকু একটা পজিটিভ চার্জ, এরকম। জি ভাইয়া, মানে এখানে সিগমা বন্ড নাই, শেয়ারিং টেয়ারিং নাই তো? হ্যাঁ, জি ভাইয়া। ঠিক আছে। আমি যদিও এখনো তোমার প্রশ্ন ভালো করে বুঝি নাই, বাট আমার মনে হয় টাইম টু টাইম রিয়াকশন দেখতে দেখতে তুমি কিছুটা বুঝে যাবে আর কি, যে কি কাহিনী। ঠিক আছে, আপাতত আর কোনো প্রশ্ন আছে আতিক? না ভাইয়া আমি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আপাতত? আমরা যেটা করব, নেমিং এ আসলে একটু পরে শুরু করি। নেমিং এর আগে আমরা একটা কাজ করতে পারি, মানে নেমিং পরে যদি আবার আমাদের ওই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কার্বোক্যাটায়ন এগুলাতে আসতে হয়, এটা একটু যে ছন্দপতন টাইপের হবে। আমরা ওই সিকোয়েন্সে যে জিনিসটা পড়তেছি সেখানে আরেকটু পড়ালেখার সুযোগ আছে, আমরা সেই পড়ালেখাটা করে বরং নামকরণের দিকে যাই আর কি। তাহলে লিস্ট স্ট্রেস ফ্রি ভাবে নামকরণ শিখতে পারবা। তাহলে আমাদের একটা তাড়া থাকবে, আমরা সবসময় ট্রাই করবো নামকরণ তাড়াতাড়ি শেষ করে আবার ওই আগের জায়গাটায় ব্যাক করার জন্য, কারণ না তাহলে ততদিনে তোমরা আবার আগেরটা হচ্ছে ভুলে বসে থাকবা। এখানে বেসিকটা হচ্ছে, ধরো আতিকের কথা যেটা বললা ওই প্রসঙ্গে একটু আইডিয়া দিই। যে ধরো ফ্রি রেডিকেল আনস্টেবল, এটা তো আমরা বিভিন্ন সময় তোমাদেরকে বলে আসছি তাই না, প্রচন্ড সক্রিয়, তৈরি হওয়া মাত্র অন্যকে অ্যাটাক করে। এখন কথা হচ্ছে ফ্রি রেডিকেল আনস্টেবল এই কথা যেমন সত্য, ফ্রি রেডিকেলের টাইপ আছে নাকি সেগুলো তো আর আমরা তোমাকে বলি নাই, মানে ক্লাসিফিকেশন বা ওই যে
কার্বোক্যাটায়ন কার্বন আয়ন ওরাও তো আনস্টেবল, তাই না? প্লাস মাইনাস চার্জ যার মধ্যে টিকে থাকে তারাই তো আনস্টেবল। তো এই যে আনস্টেবল কণাগুলা যে তৈরি হচ্ছে, এদেরকে যদি আমরা শুধু আনস্টেবল হিসেবেই চিনি বা মনে রাখি, তাহলে আসলে সমস্যা। কারণ ফ্রি রেডিকেল, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, এই প্রত্যেকটা জিনিসের আসলে অনেক রকমের ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনের মধ্যে, শ্রেণী বিভাগের মধ্যে ঢুকলে আবার দেখবা যে ফ্রি রেডিকেলেরই একটা টাইপ একটু বেশি সক্রিয়, একটা একটু কম সক্রিয়, এরকম কম বেশি আবার থাকবে। তো এই কারণে ফ্রি রেডিকেল, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন এগুলির ব্যাপারে ইন জেনারেল সবসময় শুধু সক্রিয় সক্রিয় এইভাবে কমেন্ট করাটা ভালো না। তার বদলে বরং দেখা ভালো যে এদেরকে কত রকম ক্যাটাগরাইজেশন করা যায়, সবগুলা ক্যাটাগরি কি একই অবস্থা নাকি কোনোটার অবস্থা একটু ভালো কোনোটার অবস্থা একটু খারাপ, এইদিকে চেক করার একটু সুযোগ আছে। তো আমরা তোমাদেরকে এই কণাগুলার ক্লাসিফিকেশনের ব্যাপারে একটু হচ্ছে আইডিয়া দিতে পারি। ভাইয়া হ্যাঁ বলো, শুনতেছি। ভাইয়া কিছু কিছু কোয়েশ্চেন এমন আছে বলে যে সিগমা বন্ড কয়টা আছে বা পাই বন্ড কয়টা আছে এরকম বলে। তো ভাইয়া হ্যাঁ, ওইখানে কি আয়নিক বন্ড গুলা কাউন্টই করবো না, তাই না? না, আয়নিক বন্ড তো কাউন্ট দিবা না। যদি শুধু সিগমার পাই চায়, শুধু সিগমার পাই তো গুনবা, জি ভাই। ওখানে আয়নিক বন্ড আসবে না। ভাইয়া হ্যাঁ বলো, শুনতেছি। ভাইয়া ওই যে এই অর্গানিক কম্পাউন্ডস এ ভাইয়া ওই যে আয়নিক বন্ড গুলা শুধুমাত্র মূলকেই থাকে না, মানে পুরা কম্পাউন্ডে তো মূলক ছাড়া আর কোনো জায়গায় আয়নিক বন্ড থাকে না, তাই না? কোশ্চেনটা তো বুঝলাম না, মানে মূলক বলতে কি বুঝাইলা? ওই যে ধরো একটু মূলক আগে যে, বলতে একটু আগে যে যোগটা দেখলা, মানে ওইটা দেখে কি তুমি যা বলছো মানে ওটা কি মিললো? ওই যে ধরো কই যেন একটা কম্পাউন্ড লিখলাম না আমরা, COONH4 টাইপের, এই যে এটা। না ভাইয়া। তাহলে ভাইয়া ওই যে CH3 এর ভিতরে যে আমরা ওই যে হাত দিয়ে যে বুঝাই, তাহলে ওই হাতটা আমরা কিভাবে দিব অ্যামোনিয়া আর CH3 এর সাথে? না দিব না তো, এখানে তো আয়নিক বন্ধন, হাত দিবা কিভাবে? জি ভাইয়া। বুঝছো, তোমার প্রশ্ন আমি বুঝি নাই, মানে মূলক বলতে কি কোনটা বুঝাইছে এই জায়গায়? ভাইয়া আমি আসলে এই যে এসএসসি তে যে কম্পাউন্ডস গুলা দেখছিলাম ওগুলা ভাইবা কোশ্চেন করছিলাম, আর অনেক রকমের কম্পাউন্ড আছে ওগুলো আমি ভাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আমি এমনি তোমার প্রশ্ন বুঝি নাই, ধরো মূলকের মধ্যে বুঝে আয়নিক থাকবে এরকম কিছু একটা বলছো, বাট মূলক বলতে যে কি বুঝাইছো, মানে এই যোগে মূলক কোনটা আসলে? CH3 বুঝাইছো, COONH4 কোনটা? না ভাইয়া আমি এই জন্য মানে মানে সার্বিক কম্পাউন্ড আচ্ছা গুলা নিয়ে প্রশ্ন আচ্ছা করছি। আচ্ছা, না ঠিক আছে, সার্বিকভাবে মনে হয় কমেন্ট করা যাবে না, কারণ সবগুলা তো একই রকম যৌগ না, অনেক রকম ক্যাটাগরি থাকবে আর কি। ঠিক আছে। আচ্ছা, সামিয়া বলছো যে ওই যে নামকরণ হার্ড, এটা শিখতে টাইম লাগবে। হার্ড না, মানে নামকরণ হচ্ছে লেন্দি আর কি, লম্বা। হার্ড না, সহজ আছে, বাট ওই যে অনেক নিয়ম কানুন জানতে হবে। কলেজের স্যার বলেছে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে ছিলাম কই বলতো, আমরা ওই যে তোমাদেরকে বলতেছিলাম ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের কথাটা আসছিল কেন, সবাই একটু মাথায় রাখো। সেটা হচ্ছে আমরা কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি রেডিকেল এগুলাকে যেন মানে একটা সিঙ্গেল পার্টিকেল হিসেবে শুধু না জানি, এই পার্টিকেল গুলাকে ক্লাসিফাই করা যায়। এগুলাকে একটা ক্যাটাগরি আসলে, মানে ফ্রি রেডিকেল আসলে কোনো পার্টিকেল না, এটা একটা ক্যাটাগরি। ফ্রি রেডিকেলের মধ্যে অনেক ক্যাটাগরি পার্টিকেল থাকতে পারে, অনেক রকমের ফ্রি রেডিকেল থাকতে পারে। এই জিনিসগুলাকে অ্যাড্রেস করতে হবে, চিনতে পারতে হবে। সবাই খারাপ এর বা সবাই ভালো এরকম কমেন্ট করা যাবে না, ঠিক আছে? জৈব যৌগের মধ্যে যেহেতু আমাদের অনেক অনেক জিনিসপত্রকে ক্লাসিফাই করতে হবে, তো আমরা ক্লাসিফিকেশনেরও একটা কমন ওয়ে বের করে রাখছি। দেখবো যে আমরা অনেক অর্গানিক কম্পাউন্ড, অনেক অর্গানিক কণা ঘটনাকে এই কমন ক্লাসিফিকেশনের আন্ডারে রেখে ক্লাসিফাই করার চেষ্টা করি। এটা তোমরা অনেকে জানো অলরেডি, তো আমরা তোমাদের সবাইকে একটু বলে রাখতেছি যেন সামনে এটা আমরা বারবার ইউজ করতে পারি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনে রাখো। এই ক্লাসিফিকেশনটা বেসিক্যালি ডিপেন্ড করে, আমরা তোমাকে একটু আইডিয়া দেই। ধরো অ্যালকোহলের ক্লাসিফিকেশন একটু ডিফারেন্ট জায়গা থেকে শুরু করি। তুমি ধরো অ্যালকোহলের ক্লাসিফিকেশন পড়তে চাও, অ্যালকোহল কত প্রকার এরকম কিছু একটা জানতে চাও। এখন ধরো একটা অ্যালকোহল যৌগ আগে কল্পনা করো। একটা অ্যালকোহল যৌগ কিভাবে আমরা ফিক্স করি যে এখানে ওএইচ গ্রুপ হচ্ছে থাকবে। তো আমরা কার্বনের যে চারটা ভ্যালেন্সি বা চারটা হাত, একটা হাতে আমরা আগেই ওএইচ কে লক করে দিলাম। কেন লক করে দিলাম? এটা যে অ্যালকোহল এটা মেনটেন করার জন্য। তো ওএইচটা থাকলো এখানে। দেখো স্টিল আমাদের কয়টা হাত ফাঁকা আছে? তিনটা হাত ফাঁকা আছে।
আমরা এই তিনটা হাতে কি দিচ্ছি তার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশনটা। অনেকভাবে চিন্তা করা যায় একই জিনিসকে। কয়েকটা বিখ্যাত চিন্তা ভাবনার কথা বলি। একটা হচ্ছে এই যে সেন্ট্রাল কার্বনটা বা যেই কার্বনটার সাথে ওএইচ গ্রুপটা কানেক্টেড, মেইন কার্বন, মানে মেইন কার্বন বলি এটাকে, ধরো এই সেন্ট্রাল কার্বন বা মেইন কার্বনটা ডিরেক্টলি আরো কতগুলি কার্বনের সাথে কানেক্টেড। এইভাবে চিন্তা করো, এই সেন্ট্রাল কার্বনটা সেন্ট্রাল কার্বন বা মেইন কার্বন, ঠিক আছে? মেইন কার্বনের ডেফিনেশন কি হবে? যেই কার্বনটার সাথে ওএইচ কানেক্টেড। সবাই, আমি কিন্তু প্রতিটা জিনিস বলে বলেই যাচ্ছি, সবাই একটু নোট রাখো, পরে কিন্তু তালগোল পাকায় ফেললে হবে না। তো ফার্স্টে হচ্ছে আমাদেরকে মেইন কার্বনটাকে আইডেন্টিফাই করতে হবে। মেইন কার্বনের ডেফিনেশন হচ্ছে যেই কার্বনের সাথে আমার ফাংশনাল গ্রুপ হচ্ছে কানেক্টেড। তো এখানে মাঝখানে যে কার্বনটা দেখা যাচ্ছে এখন, সেটা হচ্ছে আমাদের মেইন কার্বন। দেন এই যে তিনটা হাত ফাঁকা, আমাদের এই তিনটা হাতে খোঁজ নিতে হবে এখানে কি আছে। যদি দেখি যে এখানে একটা কার্বন আছে, আরো ধরো জিনিসপত্র আছে, বাট এখানে একটা কার্বনের সাথে সে ডিরেক্টলি কানেক্টেড, এখানে কার্বনের সাথে কানেক্টেড, এখানে কানেক্টেড না, এখানে অন্য কিছু একটা, ধরো হাইড্রোজেন আছে। তো এই নাম্বারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে কানেক্টেড। যেমন এই অবস্থায় যদি বলি কয়টা কার্বনের সাথে কানেক্টেড, দুইটা কার্বনের সাথে কানেক্টেড। এই ধরনের যৌগকে বলা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তো ডিগ্রি কনসেপ্ট কোত্থেকে আসলো বুঝতে পারছো? যে আমাদের মেইন পরমাণুটা, এটা এক এক কম্পাউন্ডে এক এক রকম হইতে পারে। বারবার বলতেছি যে ফাংশনাল গ্রুপটা বা মেইন যে উপাদানটা যেই কার্বনের সাথে কানেক্টেড, এটা হচ্ছে আমাদের মেইন কার্বন। মেইন কার্বনের তো আশেপাশে আরো হাত আছে, আরো তো ভ্যালেন্সি ফাঁকা আছে, সে ডিরেক্টলি আরো কতগুলা কার্বনকে টাচ করতে পারছে এক একটা ভ্যালেন্সি দিয়ে। এই কাউন্টটাকে আমরা বলবো হচ্ছে ডিগ্রি। যেমন একটু আমরা উদাহরণে আসি। মিথানল একটা পরিচিত যৌগ। যদি আমরা জানতে চাই এটা কত ডিগ্রি অ্যালকোহল, দেখো এটাকে কি করতে হবে, আমরা ধরো এরকম 4টা ভাগে ভাগ করে ফেললাম। কার্বনটা সেন্ট্রাল, একটাই কার্বন আছে, মাঝখানে রাখলাম 4টা হাত। ওএইচ কে আমরা একটা হাতে দিয়ে দিলাম এবং বুঝতেছি এটা অ্যালকোহল। বলতো বাকি 3টা হাতে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন আছে। তো এখানে দেখো এই সেন্ট্রাল কার্বনটা ডিরেক্টলি কতগুলি কার্বনের সাথে কানেক্টেড? অ্যান্সার হচ্ছে 0, কোনো কার্বনের সাথে কানেক্টেড না। তো এটাকে তুমি 0 ডিগ্রি বলবা? অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি বলে কিছু নাই আমাদের কাছে, আমাদের মিনিমামে হচ্ছে 1 ডিগ্রি। তো আমরা এটারও একটা 1 ডিগ্রি অ্যালকোহলই বলবো। যদি কেউ 1 ডিগ্রি বলতে না চাই তাহলে ডিরেক্টলি এটাকে মিথানল বলবো, বাট 0 ডিগ্রি নামে কোনো কিছু আমাদের কাছে নাই। দেন আমরা যদি ইথানল যৌগটা দেখি, CH3 CH2 OH, জাস্ট দেখো, কনফিউশন থাকলে কথা বইলো। বলতো এইখানে যে দুইটা কার্বন, একটাকে আমি রেড কালার দিলাম, একটাকে ধরো আমি ব্লু কালার দিলাম, কোনটা হচ্ছে আমাদের মেইন কার্বন এখানে রেড আর ব্লুর মধ্যে? ব্লু কার্বন ভাইয়া। সবাই একটু চিন্তা করে দেখো তো, ব্লু কার্বনটা হচ্ছে এখানে মেইন কার্বন কেন? কারণ ওএইচ গ্রুপটা কিন্তু এই কার্বনটার সাথে হচ্ছে কানেক্টেড। তো তুমি যখন এখানে ওএইচ দিবা, এটা কিন্তু এই কার্বনটাই, যে এই কার্বনটা। তাহলে এখন একটু সবাই বলো তো বাকি যে 3টা হাত কি অবস্থা? 3 হাতের 2 হাতে থাকবে হচ্ছে হাইড্রোজেন, আর আরেক হাতে থাকবে এই মিথাইল গ্রুপটা। দেখো বোঝা গেল কিনা? একটু চিন্তা করে বলো তো এই অ্যালকোহলটাকে কত ডিগ্রি অ্যালকোহল বলা উচিত আমাদের? 1 ডিগ্রি ভাইয়া। 2 ডিগ্রি। 2 ডিগ্রি। না, 2 ডিগ্রি কেন বলতেছে? এখানে মেইন কার্বন কোনটা? এটা ডিরেক্টলি কয়টা কার্বনের টাচ করতে পারছে সে? একটা। একটা। তাহলে একটা হলে কেন 2 ডিগ্রি বলতেছে? একটা হলে 1 ডিগ্রি। তাহলে যতগুলি ভাইয়া কার্বনকে টাচ, আগেরটাতে তো শুধু একটাই কার্বন ছিল। হ্যাঁ আগেটাতে তো সে কাউকে টাচ করে নাই। মানে এইটা তো, ও তো নিজে সেন্ট্রাল কার্বন, সেন্ট্রাল কার্বন কতগুলি কার্বনকে টাচ করতেছে এই হিসাবটা আমাদের লাগবে। এখানে সেন্ট্রাল কার্বন একটা কার্বনকেও টাচ করে নাই, 3 হাতি তো অন্য হাইড্রোজেন। তো ওই কারণে তো বললাম এটাকে হিসাবে কত ডিগ্রি বলা উচিত ছিল? 0 ডিগ্রি বলা উচিত ছিল, কিন্তু আমাদের 0 ডিগ্রি বলে কিছু নাই। আমাদের হিসাব নিকাশ শুরুই হয় 1 ডিগ্রি থেকে, তাই আমরা এটাকে 1 ডিগ্রি বলছি। কথা কি বুঝতে পারছো আপু? ভাইয়া তাহলে 1 ডিগ্রি মানে ভাইয়া যাবে না। আচ্ছা, দুজন একসাথে বলছো তো আমি কিছু শুনতে পাই নাই, আমি বরং আগে বলি, তারপর তোমরা দেখো কথাবার্তা ক্লিয়ার কিনা। এখানে কোনো ধানাই পানাই বা অস্পষ্টতার সুযোগ নাই। সেন্ট্রাল কার্বন, মেইন কার্বন, মেইন কার্বন কাকে বলে? যার সাথে ফাংশনাল গ্রুপ কানেক্টেড। এই মেইন কার্বনটা আরো কতগুলি কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড, এই কাউন্টটাকে ডিগ্রি নাম্বার বলে।
এই হচ্ছে সেন্ট্রাল কার্বন, কানেক্টেড টু নো ওয়ান, কারোর সাথে কানেকশন নাই। সো এটার ডিগ্রি হওয়া উচিত 0 ডিগ্রি, বাট আনফরচুনেটলি আমাদের কাছে 0 ডিগ্রি বলে কোনো কিছু নাই, তাই আমরা এটাকে 1 ডিগ্রি বলবো। তো এটা আসলে 1 ডিগ্রির অ্যাকচুয়াল মেম্বার না, অ্যাকচুয়ালি সে 0 ডিগ্রি থেকে বিলং করে, বাট 0 ডিগ্রি নামে কোনো ক্লাসিফিকেশন আমাদের নাই দেখে আমরা এটাকে 1 ডিগ্রি বলতেছি। তুমি পরের কম্পাউন্ডে যদি আসো, এটা হচ্ছে সেন্ট্রাল কার্বন বা মেইন কার্বন। ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে কানেক্টেড? একটা মাত্র কার্বনের সাথে কানেক্টেড, তো এটার নাম হবে হচ্ছে 1 ডিগ্রি। এটা কি বোঝা গেছে এখন? জি ভাইয়া। ঠিক আছে, বোঝা গেল। আমাদের আরো কিছু এক্সাম্পল দেখতে হবে, সবাই যেন একটু শিওর থাকি যে আসলে ডিগ্রি ব্যাপারটা সবাই প্রপারলি ফলো করতে পারতেছি। বলো ভাইয়া তো এটা। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল বললে কি ইথানল বুঝিয়েছে না মিথানল বুঝিয়েছে, সেটা কি কিভাবে জানবো? না, তুমি 1 ডিগ্রি তো আসলে কোনো পার্টিকুলার অ্যালকোহল মিন করে না। 1 ডিগ্রি মিন করে একটা কার্বনের সাথে সে কানেক্টেড। তুমি চিন্তা করো, মানে তুমি আসলে ওই যে আরেকটা টপিক ঢুকাই দিছো মাঝখান দিয়ে, সমস্যা নাই। বলো তো প্রোপানল এটা কত ডিগ্রি অ্যালকোহল হবে? চিন্তা করে বলো, মানে যৌগ দেখেই বলে ফেলো না, সবাই করো আগে ঠান্ডা মাথায়, করে টোরে বুঝে শুনে তারপরে বলো, তোমাদেরকে সবকিছু শিখাই দেওয়া হয়েছে। 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি বলো তো? এই কার্বনটা হচ্ছে আমাদের মেইন কার্বন, তাই না? তো 1 আমরা ডিগ্রি এটার ভাইয়া। সাথে 4টা হাত দিলাম, এক হাতে OH, 2টা H থাকবে তার সাথে, আর আরেক হাতে একটা ইথাইল গ্রুপ থাকবে। তো তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো, CH3CH2, বা আরো সহজ করেও লিখতে পারো, এভাবে চিন্তা করতে পারো। তো সবার কাছে আইডিয়া ক্লিয়ার? এটা হচ্ছে সেন্ট্রাল কার্বন, এখানে কোনো কার্বন নাই, কার্বন নাই, এক পিস কার্বন আছে। তো এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। হ্যাঁ, আপু কি বুঝতে পারছো এখন যে তুমি 1 ডিগ্রি বললে ইথানলও ভাইয়া, বুঝবা না, বুঝছি। মিথানলও জি বুঝবা না, ভাইয়া। প্রোপানলও বুঝবা না। ওটা একটা পুরো সেপারেট এন্টিটি। 1 ডিগ্রি মানে আসলে একটা কম্পাউন্ড না, এটা বাঞ্চ আর কি, ঠিক আছে? এই বাঞ্চের প্রপার্টিটা তোমরা জানো অলরেডি। মুনতাহা কি প্রোপানলকে 2 ডিগ্রি বললা? ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করো, এসব ভুল করা যাবে না। প্রথম দিকে ভুল করতেছো, কোনো সমস্যা নাই, সবাই প্রথম দিকে ভুলগুলো হচ্ছে করবো, কোনো সমস্যা নাই। বাট কিভাবে ঠিক করা হচ্ছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, পরে যখন নিজে নিজে করবা তখন যেন ঠিক ডিসিশনটা দিতে পারো। সবার জন্য আরেকবার বলতেছি, সেন্ট্রাল কার্বন থাকবে, মেইন কার্বনটা থাকবে আমাদের কাছে। মেইন কার্বনের ডেফিনেশন যার সাথে ফাংশনাল গ্রুপ কানেক্টেড, কার্যকরী মূলকটা কানেক্টেড। দেন ফাংশনাল গ্রুপ তো একটা হাত অকুপাই করেই ফেলছে, তার মানে সেন্ট্রাল কার্বনের হাত বাকি আছে আর 3টা। এই 3টা হাতে সে কতগুলা কার্বনের দেখা পাইছে, এটা হচ্ছে কথা। যদি সে 3টা হাতেই কার্বনের দেখা পায় 3 ডিগ্রি, একটা হাতে দেখা পায় 1 ডিগ্রি, 2টা হাতে দেখা পায় 2 ডিগ্রি, কোনো হাতেও দেখা না পাইতে পারে এমন এক্সাম্পল আমরা দেখলাম, তখনও এটাকে আসলে আমরা 1 ডিগ্রির ভিতরেই চালাই দিব, অন্য কিছু না। তো আশা করি সবার কাছে আইডিয়া হচ্ছে ক্লিয়ার। ইমতিয়াজ লিসান যেমন জিজ্ঞাসা করছো ডিগ্রিটা পড়তেছি কেন, তুমি হয়তো খেয়াল করছো কিনা, সবাইকেই বলছি ডিগ্রির ব্যাপারটা হচ্ছে যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে ক্লাসিফাই করার একটা মেথড, যে তুমি ওই যে ফাংশনাল গ্রুপটা বা কার্যকরী মূলকটা কোন জায়গাতে অবস্থিত এইটা বোঝা যায় হচ্ছে এই ডিগ্রির কথাটা বললে। তো তুমি অ্যালকোহলকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ভাগে ভাগ করতে পারো। তারপর তুমি অ্যালকাইল হ্যালাইডকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ভাগে ভাগ করতে পারো। তুমি ফ্রি রেডিকেলকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ভাগে ভাগ করতে পারো। তো আমরা আসলে তোমাকে একটা ক্লাসিফিকেশনের মেথড পড়াচ্ছি, এই ডিগ্রি জিনিসটা বের করতে পারলে তুমি এই যে 1 ডিগ্রি মানে তো শুনলা, 1 ডিগ্রি মানে একটা কম্পাউন্ড না, একটা গোষ্ঠী। তো যৌগগুলোকে আসলে ভাগ ভাগ করতে সুবিধা হয়। দেন ভাগ ভাগ একবার করতে পারলে ডিসকাশনও সুবিধা হয়। তুমি 1 ডিগ্রি ব্যাপারে কিছু বৈশিষ্ট্য জানবা, সব 1 ডিগ্রি ব্যাপারে তোমার একটা ইনফরমেশন পেয়ে যাবা তুমি। বুঝছো ভাইয়া? এটা হচ্ছে মোটিভেশন আর কি, এই জন্য এটা পড়তেছি। আচ্ছা, তাহলে ইমতিয়াজ হচ্ছে বুঝতে পারছো। সাবিত আহমেদ জিজ্ঞেস করছো যে ভাইয়া এটার নাম কি ডিগ্রি ক্লাসিফিকেশন কিনা? না না না, ওরকম কোনো নাম নাই, মানে এটাকে শুধু ক্লাসিফিকেশন বললেই হবে আর কি। আর ডিগ্রিটা আমরা সবাই জানি, ওই ডিগ্রি অনুযায়ী বললেই হবে, ডিগ্রি ক্লাসিফিকেশন বলে কোনো নাম আমাদের কাছে নাই। অন্যভাবে বলতে পারো ঘুরায় পেঁচায়, যে ক্লাসিফিকেশন বেসড অন পজিশন অফ ফাংশনাল গ্রুপ, এরকম কঠিন ভাবে বলতে পারো আর কি। আর ডিগ্রি ক্লাসিফিকেশন আমরা ক্লাসে বললে বুঝতে হবে, তোমাদেরকে যেন দ্রুত কমিউনিকেট করা যায়, মানে কোন ক্লাসিফিকেশনটা জানতে চাচ্ছি সেটার জন্য আমরা বলে থাকতে পারি, বাট ডিগ্রি ক্লাসিফিকেশন নামে কোনো কিছু নাই আমাদের। আচ্ছা, আমরা ওই যে আবার একটা ট্র্যাপে পড়ে গেছি, আমরা মূল ডিসকাশনে যেতে পারতেছি না, সাইড ডিসকাশনে আমরা একটু বিজি হয়ে যাচ্ছি।
আমরা তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম। ধরো এই কম্পাউন্ডটা, এটা কত ডিগ্রি অ্যালকোহল হওয়া উচিত? মুখে না বলে লিখেও পাঠাইতে পারো, তাহলে কেওস কম। ঠান্ডা মাথায় চিন্তা করে এটা কত ডিগ্রি অ্যালকোহল বলো তো দেখি। হ্যাঁ মানে লিস্ট 5-6 জন অ্যান্সার দিলে তারপর আমরা অন্য ডিসকাশনে যাব, বাট সবাইকে অ্যান্সার করার ট্রাই করো। ঠিক আছে, অলরেডি অনেকগুলো অ্যান্সার পেয়ে গেছি। 3 ডিগ্রি, ঠিক 3 আছে, ডিগ্রি এটা নিয়ে ভাইয়া। যেন কারো কোনো কনফিউশন যেন না থাকে। আর আরেকটা হচ্ছে নেমিং এর আরেকটা ওয়ে আছে। নেমিং এর ওয়ে বলতে হচ্ছে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিকে আমরা আরেক ভাবে হচ্ছে নাম বলি। 1 ডিগ্রি গুলাকে আমরা প্রাইমারি কম্পাউন্ড বলি। যেমন 1 ডিগ্রি অ্যালকোহলকে তুমি প্রাইমারি অ্যালকোহল বলতে পারো। 2 ডিগ্রি যেগুলো সেগুলোকে আমরা সেকেন্ডারি বলি। 3 ডিগ্রি গুলাকে আমরা টারশিয়ারি বলি। ঠিক আছে, তো ডিগ্রি ব্যাপারটা আমরা কিছু এক্সাম্পল দিয়ে দেখলাম আর কি, যে ডিগ্রি নামে একটা কনসেপ্ট আমাদের আছে এবং ডিগ্রির আইডিয়াটা কি। মেইন কার্বনটাকে প্রথমে ফোকাস করতে হবে, তারপর সে কতগুলি কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এখন এই ডিসকাশন গুলো এক এক বইতে একইভাবে লেখা থাকে। আমি যেমন বললাম কতগুলা কার্বনের সাথে কানেক্টেড, কোন বইতে লেখা থাকবে যে কার্বন হলে হবে না, কতগুলা অ্যালকাইল রেডিকেলের সাথে কানেক্টেড। তো ঘুরে ফিরে সব একই কথা, কারণ অ্যালকাইল রেডিকেল তো আর কার্বন ছাড়া হবে না। তো ঘুরে ফিরে সেই কার্বন নাম্বার খুঁজো আর অ্যালকাইল গ্রুপ খুঁজো, একই অ্যান্সারই আসবে। ঠিক আছে, আমরা তোমাদেরকে ডিগ্রির আরো কিছু ক্লাসিফিকেশন এবং এক্সাম্পল দিচ্ছি যেন এই জিনিসটা নিয়ে আমাদের কারো কনফিউশন না থাকে। এইটা কত ডিগ্রি অ্যালকোহল? তাড়াহুড়ার কিছু নাই, মানে শুনেই তোমাকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে এরকম কিছু না। আমরা তোমাদেরকে টাইম দিচ্ছি, তোমার যা যা করা লাগে করো, করে টোরে তারপরে বলো, সমস্যার কিছু নাই। এবং মুখে না বলে লিখে দিও, ভালো হয়। কারণ মুখে বলে যদি ভুলক্রমে ভুল অ্যান্সার বলো তাহলে বাকিরা কিন্তু কনফিউজ হয়ে যাবে। তো লিখেই পাঠাও যে যা বলতে চাও। 5টা হ্যাঁ, করে এর অ্যান্সার মধ্যে নিব, একটা 5 জন কোশ্চেন অ্যান্সার করি। দিয়ে ফেললে এরপর আর ধরো এটা নিয়ে কথা বলবো না। হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া ওই যে মানে একই আণবিক সংকেতের দুইটা ভিন্ন যৌগের কি ভাইয়া ইয়ে সেম হইতে পারে, ডিগ্রি সেম হইতে পারে বা আলাদা হয়, কোনো কমেন্ট করা যায় এরকম? একটু মানে আরেকবার বলো। গাঠনিক, একই হ্যাঁ, একই একই আণবিক আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত আলাদা হওয়ার কারণে কি এদের ডিগ্রি আলাদা হয়ে যাইতে পারে, বা এ বিষয়ে কোনো কমেন্ট? একই আণবিক সংকেত কিন্তু ডিগ্রি আলাদা হইতে পারে কিনা? হ্যাঁ, আলাদা হইতে পারে। তুমি চাইলে এই যৌগটাকে নাড়াচাড়া করে এলোমেলো করে এমন ভাবে লিখতে পারো যে একটু আগে যৌগটা ছিল 1 ডিগ্রির, একটু পরে এটা 2 ডিগ্রি হয়ে গেল, এরকম হইতে পারে, বা 3 ডিগ্রি হয়ে গেল। আর এই কথাবার্তার মধ্যে একটু গ্যাপ আছে। হয়ে গেল মানে এই যৌগটা রূপান্তরিত হয়ে গেল এটা মিন করি নাই। এরকম যৌগ আলাদাভাবে খুঁজে পাওয়া সম্ভব। মানে ধরো অনেক টায়ারসাম কাজ এগুলি বলা। ধরো C3H8O, এই আণবিক সংকেত দিয়ে তুমি ধরো একটা 1 ডিগ্রি অ্যালকোহল খুঁজে পাইলা, জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি। তুমি এই সেম সংকেতের একটা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহলও খুঁজে পাইতে পারো, অস্বাভাবিক না। বুঝছো? এটা এটা বলতে চাচ্ছি। তুমি বোধহয় এটাই জানতে চাচ্ছিলা। জি ভাইয়া, জি ভাইয়া, এইটাই বুঝতে পারছি। কারণ বুঝছো তো, কথাবার্তা বলা কিন্তু খুব রিস্কি। যা বলবো নিজের মতো করে দেখা গেলো সবাই মিনিং বুঝে নিত। ওই যে বললাম 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রিও হইতে পারে, দেখা গেলো খাতায় এমন ভাবে লিখছে যে 1 ডিগ্রি যৌগ থেকে 2 ডিগ্রি যৌগ বা 3 ডিগ্রি যৌগ তৈরি করা যাবে। তো পরে আবার আরেকদিন প্রশ্ন করবা যে আপনি তো বলছেন যে যৌগ তৈরি করা যাবে। যাই হোক, এটা 2 ডিগ্রি যৌগ। গুড, তোমরা অনেক অ্যান্সার দিতে পারছো। আমরা আগে বলে রাখতেছি যে কোনো কোশ্চেন করার পরে প্রথম 5টা অ্যান্সার আমরা নিব, 5টা অ্যান্সারের পরে আমরা অন্য টপিকে মুভ করা শুরু করে দিব আর কি। এখন এই সেম ক্লাসিফিকেশনটা দেখো, আমরা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড এটাকে প্রকাশ, এটাকে প্রকাশ করার জন্য হচ্ছে ব্যবহার করতে পারি। যেমন যেমন একটু দাঁড়াও,
আচ্ছা, যেমন হচ্ছে ধরো এরকম একটা যৌগ, প্রোপাইল ব্রোমাইড। কেউ বললো এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কি করতে হবে, এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে ব্রোমো, এই কার্বনটার সাথে কানেক্টেড। মানে দেখো আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, আমরা খুব কমন একটা জিনিস শিখে ফেলছি, সবকিছুর জন্য আমরা এই নলেজটা অ্যাপ্লাই করতে পারবো। ব্রোমিনটা এই কার্বনের সাথে কানেক্টেড, আমি আগে ব্রোমিনটারে ফিক্স করলাম। 3টা হাত ফাঁকা, এই কার্বনের 2টা হাতে হাইড্রোজেন আছে দেখা যাচ্ছে। যারা এই সহজ জিনিসগুলো নিয়ে একটু কনফিউজ আছো যে 2টা হাইড্রোজেন আছে কেমনে বুঝতেছি বা কি, তোমরা খুব ঠান্ডা মাথায় বাসায় এই সংখ্যাগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করবা, তাইলে দেখবা ঝামেলা নাই। আর কি আছে, আরেক হাতে হচ্ছে তোমার একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হবে বলো তো? 1 ডিগ্রি ভাইয়া। এটা 1 ডিগ্রি হবে, সরি এখানে মিথাইল না ইথাইল আছে। ভাইয়া হ্যাঁ বলো। একটা কার্বন দিয়ে চারপাশে যদি ওই 4টা অ্যালকাইল গ্রুপ দিয়ে দেয়, তারপর বলে মাঝখানেটা কত ডিগ্রি, তখন তো 4 ডিগ্রি দিব, তাই না? হ্যাঁ 4 ডিগ্রি দিবা, কোনো সমস্যা নেই। ডিগ্রি কনসেপ্ট ঠিক থাকলেই হলো, যে তুমি যেই কার্বনটারে ফোকাস করে দিবে তোমাকে, সেই কার্বনটার ডানে বামে উপরে নিচে কতগুলি কার্বনের সাথে কানেক্টেড। সংখ্যা তো 4-এর বেশি তো কোনোভাবেই আসবে না, তো ডিগ্রি ঘুরে ফিরে হাইয়েস্ট হয়তো 4 পর্যন্ত হবে। বাট যাদের কার্যকরী মূলক আছে তাদের 4 পর্যন্ত কখনো পৌঁছাবে না, তাদের হয়তো 3 পর্যন্ত পৌঁছাবে আর কি, এক্সেপশনাল যদি কোনো কেস না থাকে। ঠিক আছে, আমরা মনে হয় আমরা পয়েন্ট কিছুটা ক্লিয়ার করতে পারছি। এখন আমরা মূল টপিকে ফেরত আসি। ধরো কি বলতে চাই, টপিকে যাওয়ার আগে ধরো টায়ার্ড হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। এখন ধরো আমরা সবগুলা নিয়ে একটা যেটা দেখি, ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালের মানে কি ছিল, জাস্ট এক্সাম্পল দেই তোমাদেরকে। যে এখানে এরকম একটা বন্ধন ছিল, ধরো সি এর সাথে এ বা বি টাইপের কিছু একটা ছিল। তো এই সি তো আর একা নাই, তারও তো 3টা হাত ছিল, এটার এরকম একটা ইউনিফর্ম ডিভিশন হবে বলে এরকম একটা জিনিস তৈরি হবে, তাই তো? এটারে আমরা বলতেছি হচ্ছে ফ্রি রেডিক্যাল। তাহলে ফ্রি রেডিক্যালের একটা হাত কম থাকবে, বোঝা যাচ্ছে ওই হাত ভেঙেই তো আসলে অন্য একটা চলে গেছে এবং ইলেকট্রনটাকে হচ্ছে রেখে গেছে। তাহলে ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে হাত থাকবে 3টা, এটা আমরা বুঝতে পারতেছি যদি কার্বন বিশিষ্ট ফ্রি রেডিক্যাল হয় আর কি। তাহলে এই 3 হাত দেখে দেখে ডিগ্রি বলা যাবে কিনা, কতগুলা কার্বন আছে এই হাতগুলাতে সেটা দেখতে হবে। যেমন এরকম একটা যৌগ যদি আমরা লিখি, বলো এটা কত ডিগ্রি, কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল এটা? 1 ডিগ্রি ভাইয়া। 1 ডিগ্রি। এইটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল? 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। সবার কাছে কি ওকে? সবাই রেসপন্স করতেছো না, অল্প কয়েকজনই অ্যান্সার বলছো, বাট সবাই কি বুঝতেছো ডিগ্রি ব্যাপারটা? আমরা কিন্তু পরে হুটহাট যখন এটাকে ওইটাকে ডিগ্রি এত ডিগ্রি অত ডিগ্রি বলবো, তখন কিন্তু অবাক হওয়া যাবে না, কনফিউজ হওয়া যাবে না, ভুল উত্তর বলা যাবে না। সবাইকে যে যে হচ্ছে যে মেরে আসবো বাসায় যদি ভুল টুল অ্যান্সার দাও আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল ফ্রি রেডিক্যালের ব্যাপার। আমরা সবগুলাই একটা দুটো এক্সাম্পল একটু দেখাই রাখি, যেন কোনো কনফিউশন আমরা চাই না। ধরো কার্বোক্যাটায়ন বা কার্বানায়ন। কার্বানায়ন জিনিসটা কি ছিল মনে আছে? অ্যানায়ন উইথ কার্বন অ্যাটম, তাই না? মানে কার্বন পরমাণু বিশিষ্ট অ্যানায়ন যদি হয় এটাকে আমরা বলি কার্বানায়ন। তো কার্বানায়ন যদি হয় তোমাকে কি করতে হবে চিন্তা করো, মানে ব্যাকগ্রাউন্ড থেকে চিন্তা করলে কনফিউশন কম থাকবে। ধরো সি এরকম একটা যৌগ তোমার কাছে ছিল, দেন তুমি দেখলা কার্বন এর যেটা, এটার ইলেকট্রোনেগেটিভিটি অনেক লো, লো ইলেকট্রোনেগেটিভিটি। এই ধরো কার্বন সেই তুলনায় বেশ হাই ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে ইলেকট্রন সব কি হবে বলতো? কার্বনের কাছে থেকে যাবে, এটা ভেঙে এ প্লাস হিসেবে বের হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি কি পাবা? এরকম একটা জিনিস পাবা। এই জিনিসটাকেই তো আমরা বলতেছি হচ্ছে কার্বানায়ন। এখন কি সবার কাছে আইডিয়া ক্লিয়ার যে কার্বানায়নের ক্ষেত্রে ডিগ্রিটা কিভাবে ডিসাইড হবে? এই 3খানি হাতে কি দিচ্ছ সেটা দিয়ে হচ্ছে ডিগ্রি ডিসাইড হবে। যেমন আমরা যদি এরকম একটা যৌগ যদি লিখি, তাহলে এইটা হবে হচ্ছে কত ডিগ্রি কার্বানায়ন বলতো? 3 ডিগ্রি ভাইয়া। 3 ডিগ্রি কার্বানায়ন। তো আমার মনে হয় ডিগ্রি ব্যাপারটা মোটামুটি ভাবে তোমরা ক্লিয়ার।
এখন একটু মনে করার চেষ্টা করো কোন উদ্দেশ্য নিয়ে এটা পড়া শুরু করলাম, যে হ্যাঁ আমি এখন কার্বোক্যাটায়নটা দেখাই না, এখন দেখাবো। কার্বোক্যাটায়নটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: প্রাইমারি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, টারশিয়ারি কার্বোক্যাটায়ন, বা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। কথা হচ্ছে কার্বোক্যাটায়ন মানেই হচ্ছে পজিটিভ আয়ন, কার্বোক্যাটায়ন মানেই সে অস্থিতিশীল, যেহেতু সে তার মধ্যে চার্জ আছে সে তো অস্থিতিশীলই হবে। কিন্তু কথা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি সব কার্বোক্যাটায়ন কি একই রকমের একই জিনিস, নাকি আসলে তার এই সক্রিয়তার মধ্যে আবার পার্থক্য আছে, যে 1 ডিগ্রি একটু কম, 2 ডিগ্রি একটু বেশি, 3 ডিগ্রির মাঝারি, মানে এরকম কোনো ব্যাপার আছে কিনা? এই জিনিসগুলা এক্সামের জন্য লাগবে, এক্সামের জন্য লাগবে। তার থেকে বড় কথা, তুমি যখন কঠিন কোনো বড় সড়ো প্রশ্নের উত্তর দিতে যাবা, সামনে আমরা তোমাকে দেখাবো হয়তো 4-5 ক্লাস পরে, যে আমরা যখন জটিল কোনো একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করব, তখন এই নলেজ গুলা হচ্ছে সবচেয়ে বেসিক নলেজ হিসেবে কাজ করবে, যে কত ডিগ্রি থেকে মানে কেমন সক্রিয়তা আমাদের আশা করা উচিত। তো একটা দেখে আজকে টাইমের মধ্যে আমরা একটা পার্ট লিস্ট শেষ করতে পারি কিনা। যতবার হচ্ছে কার্বোক্যাটায়ন লিখি ততবার হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস মনে পড়ে। সেটা হচ্ছে এখন তো ধরো অনেক রাইটারের বই আছে, বাট 90-এর দশক বা 2000-এর শুরু পর্যন্ত কিন্তু বই অনেক থাকলেও মানে জনপ্রিয়তা ছিল খালি দুইটা বইয়ের, হাজারি নাগ আর হচ্ছে কবিরের বই। তো এই দুজনের মধ্যে আবহমান কাল ধরে প্রচুর ফাইট বিদ্যমান আছে, নানান রকমের নানান লেভেলের ফাইট। তো একটা ফাইট, ওই ফাইট আমরা দেখি নাই, আমরা ওইটা শুনে আসছি, বাট খুবই ইন্টারেস্টিং ফাইট। সেটা হচ্ছে যখন 1978-এর দিকে সম্ভবত, মানে প্রথম যখন এই বইগুলা হচ্ছে প্রপোজ করা হয় আর কি, তো তখনও এই কবিরের বই প্রথমে আসলো, তারপরে বোধহয় হাজারি নাগের বই আসলো, এরকম দুইটা স্টেজে হচ্ছে বইগুলো আসছিল। তো কবিরের বইতে হচ্ছে এই কার্বোক্যাটায়ন যে শব্দটা লেখা ছিল, এটার সাথে বাংলা লেখা ছিল হচ্ছে কার্বোকেশন। এবং খুবই প্রেডিক্টেবল এই ওয়ার্ডটা উনি কোত্থেকে নিচ্ছে, CATION রে সে হচ্ছে কেশন মনে করছে, এটা হচ্ছে কার্বোকেশন লেখা ছিল। এখন হাজারিনাগের বই যখন 3-4 বছর পর বের হয়েছে, তখন মানে হাজারিনাগের বইটা একটু পরে আসছে আর কি। তো নতুন বই বা নতুন কোনো কিছু প্রোডাক্ট আসলে যেটা হয়, সেটা আগের প্রোডাক্টটাকে পচায় টচায় ধসাই দিয়ে তারপরে হচ্ছে আসার চেষ্টা করে, যেটা তোমরা তো যে বিকাশ নগদ এগুলোর জন্য হচ্ছে দেখো। তো আলটিমেটলি যেটা হইলো, হাজারিনাগের বই প্রথম যে বইটা আসলো, ওখানে ঘটা করে লেখা ছিল যে অনেক লেখকের বইতে এই কার্বোকেশন শব্দটি হচ্ছে ব্যবহার করা হয়, প্রকৃতপক্ষে যেটির কোনো অস্তিত্ব নাই এবং খুবই হাস্যকর একটি শব্দ, মানে এই শব্দটা প্রকৃতপক্ষে হওয়া উচিত হচ্ছে কার্বোক্যাটায়নটাই। বুঝছো? তো যতবার আমি এই যে কার্বোক্যাটায়ন ইংলিশে লিখি, ততবার আমার মাথায় প্রথমে একবার করে হচ্ছে কার্বোকেশন শব্দটা হচ্ছে আসে। তো তোমরা হচ্ছে এগুলোর ব্যাপারে একটু অ্যাওয়্যার থাকো, কার্বোকেশন টেশন লিখে ফেলো না। আর কোনো টিচার যদি কার্বোকেশন বলে, মানে বুঝে নিও যে সে ধরো খুব প্রাচীনপন্থী কবিরপন্থী কোনো লোকজন হবে আর কি। বাট শব্দটা হচ্ছে কার্বোক্যাটায়ন, ঠিক আছে? কার্বোনিয়ামও বলে, ও কার্বোনিয়াম আয়নও বলতে পারো, সমস্যা নাই। এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরির কার্বোক্যাটায়ন লিখে রাখছি, এখন দেখে দেখে চিনতে পারা উচিত প্রথমটা কত ডিগ্রি। প্রথমটা হচ্ছে 3 ডিগ্রি, তারপরেরটা হচ্ছে 2 ডিগ্রি, তারপরেরটা হচ্ছে 1 ডিগ্রি, তারপরেরটা কি 0 ডিগ্রি। মিথাইল কার্বোক্যাটায়ন হ্যাঁ 1 ডিগ্রি। হ্যাঁ, এটাকে হয় 1 ডিগ্রি বলবা, বাট এখন যদি 1 ডিগ্রি বলো তাহলে তো তালগোল পাকায় যাবে আগেরটার পরেরটা। তো এটারে ডিগ্রি বলার দরকার নাই, এটাকে জাস্ট মিথাইল কার্বোক্যাটায়ন বললেই হবে, নাম ধরে ডাকবা। এবং এটা সবচেয়ে ছোট সদস্য, বোঝা যাচ্ছে গ্রাজুয়ালি আমরা কমাতে কমাতে এখানে চলে আসছি। আর পড়ার উদ্দেশ্য কি কি পড়বো এখান থেকে, যে আসলে এই 4 রকম কার্বোক্যাটায়নের সবার কি সক্রিয়তা একই রকম নাকি কম বেশি, কম বেশি থাকলে হচ্ছে কোনটা কম কোনটা বেশি, এবং এদের কোনো ক্রম আছে কিনা, সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটির সিকোয়েন্স আছে কিনা। বইপত্র খুললে রেডিমেড পেয়ে যাবা, বাট রেডিমেড পাওয়া তো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আলাপ করা। তো এইটা খুব গভীর টপিক, এই টপিকে যাওয়ার আগে আরেকটা নলেজ আসলে দরকার, প্রচুর লিঙ্কড আপ নলেজ।
সেটা হচ্ছে অ্যালকাইল মূলক এবং তার চরিত্র। বাসায় এগুলা যা যা ক্লাসে পড়তেছি, একদম প্রথম দিকের লেকচার তো অনেক কিছু নতুন মনে হইতে পারে, একটু গুছাই টুছাই নিও, দেখবো যে খুব বেশি কিছু পড়তেছি না, বাট নতুন অনেক কিছু পড়া হচ্ছে, অনেক কিছু ডিসকাশনের মধ্যে আসতেছে। এগুলাকে একটু গুছাই টুছাই রাখো, যেন যা বলতেছি সেগুলা যেন পরবর্তীতে আবার রিকল করতে পারো। অ্যালকাইল মূলক এবং তার চরিত্র। অ্যালকাইল মূলক এই অংশটা এসএসসি তে আমরা পড়ে আসছি। অ্যালকাইল মূলক মানে হচ্ছে CnH2n+2 যদি অ্যালকেন হয়, সেখান থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে যা বাকি থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল মূলক। তো একটা হাইড্রোজেন সরাই নিলে যেটা হবে, তার একটা ভ্যালেন্সি ফাঁকা হবে, তো এরা হচ্ছে মোনোভ্যালেন্ট বা একযোজী বস্তু, এটা জানি বোধহয় আমরা। CnH2n+1 এই জিনিসটাকে আমরা অ্যালকাইল আর দিয়ে হচ্ছে এক্সপ্রেস করি, পাশে ফাঁকা হাতটা সবসময় রাখি বোঝানোর জন্য যে তার ভ্যালেন্সি এক এবং একটা জায়গা হাত ফাঁকা আছে এখানে। ঠিক আছে, এটা নিয়ে আর কোনো কিছু বলবো না, অ্যালকাইল গ্রুপের ব্যাপারে আমরা অনেক কিছু জানি। এবার তার চরিত্র নিয়ে কথা বলবো। একটা অ্যালকাইল গ্রুপ নেই আমরা উদাহরণ হিসেবে, ধরো মিথাইল, প্রথম যে অ্যালকাইল গ্রুপটা আমরা নিলাম, আর ধরো এই জায়গাটায় কিছু একটা কানেক্টেড, একটা বক্স আছে, এটা কোনো নামটা আমরা বললাম না। তো মিথাইল গ্রুপের সাথে যে ফাঁকা হাতটা ছিল, এই যে ফাঁকা হাত, এই হাতে কিছু একটা যুক্ত আছে, কিছু একটা জানি না কি যুক্ত আছে, বাট কিছু একটা যুক্ত আছে। এখন দেখো হাইড্রোজেন, একটু মনে টনে আছে নাকি হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত, তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। 2.1. 2.1। তো হাইড্রোজেন গুলার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1। কার্বনের কত? কার্বনেরটা হচ্ছে 2.4 আর 2.5 এর মাঝে আসলে, মানে এটা এক্স্যাক্টলি 2.4ও না 2.5ও না, তো আমরা ধরো 2.5 ইউজ করতে পারি এভারেজে, সমস্যা নাই। দেখো এই যে কার্বন আর হাইড্রোজেন, এই বন্ধনগুলোর মধ্যে তো তড়িৎ ঋণাত্মকতার আসলে খুব বড় কোনো পার্থক্য নাই, 2.1 আর 2.5 এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য আসলে কোনো পার্থক্য নাই। কিন্তু কথা হচ্ছে পার্থক্য কি একেবারেই নাই, মানে একদমই কি জিরো পার্থক্য, তা তো না। 0.4 টাইপের একটা ছোট্ট পার্থক্য এখানে দেখা যাচ্ছে। তো ছোট্ট পার্থক্যের জন্য ছোট্ট মুভমেন্ট, ইলেকট্রন গুলা কি করবে বলতো, এই বন্ধন গুলাতে যে ইলেকট্রন গুলি আছে, এগুলা কোন দিকে সরে যাওয়া উচিত, হাইড্রোজেনের দিকে না কার্বনের দিকে? কার্বনের দিকে ভাইয়া। কার্বনের দিকে। তো আমরা একটু ডোরা কাটা দিয়ে রাখলাম যে বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রন মেঘ একটু একটু করে, বেশি না, একটু একটু করে এসে কার্বন পরমাণুটার উপরে জমা হচ্ছে। কেন জমা হচ্ছে? ডিউ টু ইটস হায়ার ইলেকট্রোনেগেটিভিটি দেন হাইড্রোজেন। যদিও আমরা দাবি করতেছি এবং এগ্রি করতেছি এই ইলেকট্রোনেগেটিভিটিটা খুব বিশাল কোন ইলেকট্রোনেগেটিভিটি না, বাট হাইড্রোজেনের থেকে কিছু তো বেশি আছে, তো সেই কিছু বেশি নিয়ে এসে একটু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতেছে, ইলেকট্রন গুলাকে টেনে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করতেছে। সরি, এখন কথা হচ্ছে এই যে বিভিন্ন বন্ধন, তিনটা বন্ধন থেকে ইলেকট্রন টেনে এসে নিজের উপরে নিয়ে আসলো, এখানে তো ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল একটু কার্বনটার উপরে। চিন্তা করো যেই কানেকশনটা দিয়ে সে বক্সটার সাথে কানেক্টেড, এইখানে আবার কয়টা ইলেকট্রন আছে বলতো? এক জোড়া ইলেকট্রন, যেহেতু এটা কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। একটু চিন্তা করো তো, কার্বনের উপরে যদি ইলেকট্রন মেঘের ঘনত্ব এতই বেশি থাকে, সে এই ব্লু কালারের যে ইলেকট্রন গুলি সামনে দেখা যাচ্ছে, সেগুলাকে কি নিজের কাছে টানবে নাকি ঠেলে বক্সের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে? পুশ করবে ভাইয়া। সবাইকে বুঝতেছো? এটা সে ঠেলে এই দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে বা বক্সটার কাছে গছায় দেওয়ার চেষ্টা করবে। তো এই যে একটা সিম্পল ঘটনা, এখানে তো আসলে ধরো না বুঝার কিছু নাই, অত্যন্ত সিম্পল ঘটনা। এখন আমরা যেটা করি, আমরা এত বড় করে যদি জিনিসটাকে না দেখতাম, যদি আমরা সিম্পলি এইভাবে এঁকে রাখতাম পুরো জিনিসটাকে, ধরো আর আর এর সাথে এই যে এই বন্ডটা দিয়ে এই বক্সটা হচ্ছে কানেক্টেড, তো সেম জিনিস আমি এইভাবে যদি এঁকে রাখতাম, তাহলে শেষ পর্যন্ত এই যে রেড কালার দিয়ে আমরা যে জিনিসটা দেখাচ্ছি ইলেকট্রনের ধাক্কাটা, আমরা শুধু এই জিনিসটাই দেখাতে পারতাম, আমরা তো ভিতরে কোনো কিছু দেখাতে পারতাম না, কারণ ভিতরে তো আমি কোনো পরমাণু দেখাচ্ছি না, এখন আমি তো প্রতীকী ভাবে দেখাচ্ছি। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা খুবই পপুলারিটি পাইলো, যে অ্যালকাইল মূলক যদি কোথাও কানেক্টেড থাকে, মানে জিনিসটা সবাই এইভাবে চিন্তা করতে শুরু করলো যে অ্যালকাইল হচ্ছে একটা প্লাগের মতো জিনিস, তুমি যদি কোথাও প্লাগটা দাও, অ্যালকাইল মূলকের কাজ হচ্ছে সেই ইলেকট্রন ঠেলে সামনের দিকে পাঠায় দেয়। তো এইখান থেকে আমরা একটা তত্ত্ব দাঁড় করাইলাম যে অ্যালকাইল মূলক
অ্যালকাইল মূলক বা অ্যালকাইল রেডিকেল ইলেকট্রন ডোনেটিং বা ইলেকট্রন রিপালসিভ গ্রুপ হিসেবে কাজ করে। সোজা কথায় অ্যালকাইল গ্রুপ যেখানেই থাকবে সে, আমরা কি দেখতেছি দেখো, ইন্টারনাল, এটা কিন্তু বাইরে থেকে দেখতেছি, এটা কিন্তু আউটসাইড। আর ইন্টারনালি কি হচ্ছে সেটা কিন্তু এইখানে দেখা যাচ্ছে, যে সে বেসিক্যালি যেটা করে বিভিন্ন বন্ধন থেকে প্রথমে ইলেকট্রন কালেক্ট করে, করে সব পাওয়ার নিয়ে, সুপার পাওয়ার নিয়ে সামনে ইলেকট্রন গুলাকে হচ্ছে ধাক্কা দেয়, পুশ করে। আমরা বাইরে থেকে তো ইন্টারনাল সবকিছু দেখতে পাই না, আমরা বাইরে থেকে শুধু দেখি যে অ্যালকাইল গ্রুপ ঠেলে ইলেকট্রনকে শুধু বাইরের দিকে দিয়ে দিচ্ছে, সে কখনো ইলেকট্রনকে নিজের দিকে নেয় না, ইলেকট্রন সে শুধু নিজের থেকে দূরে ঠেলে দিতে চায়, অন্য কণাকে দিয়ে দিতে চায়। তো এই কথাটা তোমরা তোমাদের মতো করে লিখে রাখো। আমরা এই কথাটা প্রায় প্রতিদিনই ব্যবহার করতে হবে আমাদের একবার দুইবার করে, যে অ্যালকাইল মূলক একটা ইলেকট্রন বিকর্ষী, একটা ইলেকট্রন রিপালসিভ, একটা ইলেকট্রন পুলিং গ্রুপ হিসেবে কাজ, ইলেকট্রন পুশিং গ্রুপ হিসেবে কাজ করে, ঠিক আছে, ইলেকট্রন দিয়ে দিতে চায়। কেন এটা কখনো আমাদের বলা লাগবে না, বাট কেউ যদি কখনো জিজ্ঞাসা করে তাহলে তুমি এই জিনিসটা কিন্তু সংক্ষেপে বলে দিতে পারবে। বুঝছো, এটা হচ্ছে মূল ঘটনা। তো এই কথাটা যেহেতু আমাদের প্রতিদিন বলা লাগবে, আমরা প্রতিদিন তো আর একই জিনিস এক্সপ্লেন করব না, আমরা এই কথাটাকে একটা সিদ্ধান্ত হিসেবে নিয়ে নিলাম, এই যে এই লাইনটাকে। আজকের পর থেকে আমরা এই কথাটা যখন বলা দরকার হবে তখন আমরা কিভাবে ব্যবহার করব, আমরা বলবো যে আমরা জানি। সবসময় খাতা টাতা এই কথাটা আমরা জানি হিসেবে বলে দিবা, তাহলে তোমার কোনো কিছু এই জিনিসটা ব্যাখ্যা ট্যাখ্যা করা লাগবে না। বুঝতে পারছো? এই পেজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অ্যালকাইল মূলক কি আর অ্যালকাইল মূলক যে ইলেকট্রন দিয়ে দিতে চায়, এই জিনিসটাকে বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। দেখো, যদি এই পেজটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে বলো, তা নাহলে এই পেজটা একটু সুন্দর করে লিখে রাখো। আমরা এই জিনিসটা আজকে আর দেখবো না, ক্লাসের এই অন্তিম মুহূর্তে এই ধরনের সিরিয়াল জিনিস দেখে আসলে লাভ নাই, অ্যাটেনশন লেভেল ঠিক থাকবে না। এই পর্যন্ত জিনিস দেখা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসে এই জায়গা থেকে হচ্ছে ডিসকাশনটা শুরু করবো। আমরা কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, ফ্রি রেডিকেল, পারলে আরো যদি কিছু থাকে, এগুলোর সক্রিয়তা, স্থিতিশীলতা মানে রিঅ্যাক্টিভিটি, স্টেবিলিটি, এগুলোর সিকোয়েন্স গুলা হচ্ছে বোঝার চেষ্টা করব ইউজিং দিস ইনফরমেশন। আজকে আমরা যা যা শিখলাম এই ইনফরমেশন গুলো ব্যবহার করে আমরা এই জিনিসটা হচ্ছে শেখার চেষ্টা করব। হ্যাঁ নাফি বলো। হ্যাঁ, লাস্ট পেজে যে বক্সটার সাথে কানেক্টেড ছিল আর গ্রুপটা, এখন ভাই হ্যাঁ। ওই বক্সটার যদি ইলেকট্রোনেগেটিভিটি আরো কম থাকে হাইড্রোজেনের থেকে, তখনও কি রিপালস করে দিবে ইলেকট্রন আর হ্যাঁ, কোনো গ্রুপটা? সমস্যা নাই তো। ঠিক আছে। এই বক্স, ওই জন্যই তো এই বক্সটা কি সেটা আমরা আর ধরো জাজমেন্ট করারই চেষ্টা করি নাই, এই বক্সের মধ্যে কি আছে। এই বক্সে যাই থাকুক, এইটা তো আর মিথ্যা হইতে পারে না যে হাইড্রোজেন এসে 3 জায়গা থেকে বন্ড থেকে ইলেকট্রন কালেক্ট করে রাখছে এবং সামনেও যে ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রন গুলাকে যে সে অবশ্যই রিপালস করবে, এটা নিয়ে কিন্তু আমাদের ডিসএগ্রিমেন্টের কোনো সুযোগ নাই। তো ইরেসপেক্টিভ অফ দ্যাট বক্স ওখানে কি আছে জানি না, এটা ট্রু, ইলেকট্রন সে সবসময় আমরা দেখবো বাইরে থেকে ঠেলতেছে। জি বুঝতে ভাই। পারছে না ফি? জি ভাই। ঠিক আছে, তাহলে আমরা আজকে অনেক কিছু ডিসকাস করছি, অনেকগুলো নতুন রিয়াকশনের টাইপ, কিছু ডিগ্রি টিগ্রি নিয়ে কথা হলো, আর হচ্ছে অ্যালকাইল মূলকের একটা খুবই বিশেষ এবং ইম্পর্টেন্ট চরিত্র নিয়ে কথা হলো, যেই চরিত্র নিয়ে অলমোস্ট প্রতিদিন আমাদের একবার করে রেফারেন্স দেওয়া লাগবে, ঠিক আছে, এটা লম্বা সময় পর্যন্ত। তো সবাই এই জিনিসগুলো দেখো, আর কালকে কি পড়বো শুরুতেই এটাও ফিক্স হয়ে থাকলো। আমরা কার্বোক্যাটায়ন, কার্বানায়ন এবং ফ্রি রেডিকেল বা এই ধরনের যা টপিক আছে, এই ডিগ্রির ভিত্তিতে এদের সক্রিয়তা এবং স্থিতিশীলতার ব্যাপারে কিভাবে কমেন্ট করা যায়, এই জিনিসটা আমরা কালকে ক্লিয়ার করার চেষ্টা করবো। তো সবাই একটু ঠান্ডা মাথায় পড়ো, কোনো প্রশ্ন থাকলে জমা করে রাখো, ক্লাসের শুরুতেই হচ্ছে আমরা অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। ঠিক আছে, থাকুক আজকের জন্য তাহলে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।